হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সিকিউ পার্ট 3 তে সবাইকে স্বাগতম। তো আমরা সিকিউ পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করা হয়ে গেছে। তো আজকে আমাদের পার্ট 3। আমাদের পার্ট 3 তে আমরা টোটাল 7টা সিকিউ দেখবো। তো এই 7টি সিকিউ আমাদের কিসের উপর ভিত্তি করে তৈরি করা? এই 7টি সিকিউতে আমরা কাল দীর্ঘায়ন, ভরের আপেক্ষিকতা এবং আমাদের দৈর্ঘ্য সংকোচন সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সেগুলোর সাথে আমাদের কিছুটা এক্সট্রা জিনিস থাকবে। সেগুলো কি? ঘনত্ব, ক্ষেত্রফল, এই ধরনের রিলেটেড কিছু প্রশ্ন আমাদের নিয়ে আসছে। মানে এই প্রশ্নগুলো আমাদের গতানুগতিক, আমাদের দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন এবং ভরের আপেক্ষিকতার মতোই ওই পার্টটা আমাদেরকে করতে হবে। এবং তার সাথে এক্সট্রা আমরা ঘনত্ব নিয়ে কিছুটা কাজ করব, কখনো কখনো ক্ষেত্রফল নিয়ে কাজ করব। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় যদি চলে আসে, আমরা এই ধরনের প্রশ্নের সংখ্যা খুবই কম। কারণ দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে আহ গত যে টপিকটা পড়িয়েছি সেখানে 17টা সিকিউ ছিল, আর এখন যে টপিকটা পড়াবো সেখানে মাত্র 7টা সিকিউ। তার মানে রেশিও যদি ধরি তাহলে এটার পরিমাণ কিন্তু খুবই কম। ঠিক আছে। কিন্তু এই প্রশ্ন যদি কোনো বোর্ডে চলে আসে তাহলে যাতে করে স্টুডেন্টরা তোমরা সহজে আনসার করতে পারো, সেজন্য আমি এখান থেকে 7টি সিকিউ তোমাদেরকে সলভ করিয়ে দিব। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের বরিশাল বোর্ড 2022-এর যে কোয়েশ্চেনটা আছে সেটা দিয়ে আমরা শুরু করছি। আমাদের এই কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছে, গ নাম্বার দেখো, গরুর গতি কি বলা হয়েছে, এটা আমাদের হুবহু আগের টপিকের সাথে রিলেটেড। বলছে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করো। তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করো। এটা কি আমাদেরকে গতিশক্তি বের করতে বলেছে? না ভাইয়া। স্থিতিশক্তি বের করতে বলেছে? না ভাইয়া। বলেছে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি। তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি মানে মোট শক্তি বের করতে বলেছে। যদি গতিশক্তি হলো তাহলে তোমাদেরকে বলতো তামার দণ্ড থেকে প্রাপ্ত গতিশক্তি নির্ণয় করো। গতি কথাটা কিন্তু উল্লেখ নাই। তার মানে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি মানে কি? তামার দণ্ড থেকে প্রাপ্ত মোট শক্তি বের করতে বলেছে। তার মানে আমাদেরকে ই টোটাল বের করতে বলেছে। ই টোটালের সূত্র কি ছিল ভাইয়ারা? ই টোটাল ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নের দিকে তাকাই। 0.6 সি গতিতে চলমান একটি রকেট, তার মানে আমাদের ভি দেওয়া আছে 0.6 সি, এবং ওই রকেটের ভেতরে আমাদের 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। তামার দণ্ডের দৈর্ঘ্য কত? 1 মিটার। এটা আমাদের 4 নম্বর প্রশ্নের জন্য লাগবে, ঘোড়ার ঘতে লাগবে। বাট এখন আমাদের লাগবে এম। তো এম এর জন্য আমাদেরকে তামার দণ্ডের দৈর্ঘ্য এম নট দেওয়া আছে, এম নট 0.5 কেজি। তাহলে আমাকে তারপর বলেছে স্থির অবস্থায় তামার ঘনত্ব, এটাও আমাদের লাগবে ঘোড়ার ঘতে, আপাতত লাগছে না। তাহলে আপাতত আমি যে দুইটা গোল বৃত্ত দাগ করেছি, দুইটা গোলা দিয়েছি, সেগুলা দিয়ে আমরা কি করে ফেলতে পারবো? তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করে ফেলতে পারবো। কিভাবে? আমরা এম ইকুয়াল টু ফর্মুলা জানি, এম ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। সেখান থেকে আমরা এম বের করব, তারপর সেটার সাথে সি স্কোয়ার গুণ করে ফেলবো, তাহলেই কিন্তু আমার তামার দণ্ড থেকে প্রাপ্ত মোট শক্তি বেরিয়ে আসবে। চলো আমরা তাহলে শুরু করি। তো আমরা একদম প্রথম স্লাইড দেখিয়ে রেখেছি তোমাদেরকে, কারণ এই পর্যন্ত আমি তোমাদেরকে এই জিনিসগুলো পার্ট 1 এবং পার্ট 2 তে পড়িয়ে ফেলেছি। আমরা একবারে চলে যাব। আমি খুব সম্ভবত তোমাদেরকে আমার প্র্যাকটিস শিটের 41 স্লাইড পর্যন্ত পড়িয়েছি। হ্যাঁ, 41 স্লাইড পর্যন্ত হ্যান্ড নোট তৈরি করা আছে। সম্পূর্ণ হ্যান্ড নোট কিন্তু তোমাদেরকে ইউটিউব আমাদের যে ক্লাসগুলো আপলোড হবে সেখানকার ডেসক্রিপশন লিংকে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে তোমরা হ্যান্ড নোট গুলা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে। তাহলে চলো 42 নাম্বার স্লাইডে চলে যাই। এবং এই স্লাইডে আমরা এখন কি করব? আমরা এই স্লাইডে এখন বরিশাল বোর্ড 2022-এর ম্যাথটা করব। তাহলে দেখো, বরিশাল 2022, বরিশাল 2022, গরুর গ। হ্যাঁ, গতে কি বলেছে? গতে বলেছে আমাদেরকে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি ই টোটাল। বাংলা কথাগুলো নিজেরা লিখে নিও, এম সি স্কোয়ার এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিও, যা যা লেখার এম এর মান সবকিছু লিখে নিও। ঠিক আছে। কিন্তু আমরা এম জানি না, তাহলে আমরা প্রথমে কি করব? এম বের করব। আমরা জানি এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার। তো এম নট কত? উদ্দীপকে দেওয়া ছিল এম নট 0.5 কেজি, 0.5 কেজি। 1 - ভি কত ছিল? 0.6 সি, তাহলে ভি/সি 0.6, তার উপর হোল স্কোয়ার। যদি হিসাব করো তাহলে তোমাদের এম কত আসবে? তোমাদের এম চলে আসবে 0.625 কেজি। তোমাদের এম চলে আসবে 0.625 কিলোগ্রাম। তাহলে দেখো আমরা কিন্তু ভর বের করে ফেললাম। আমরা কি বের করে ফেললাম? আমরা কিন্তু ভর বের করে ফেললাম, তাই না? তাহলে আমরা
তামার দণ্ডের গতিশীল ভর বের করে ফেললাম, গতিশীল অবস্থায় ভর, ঠিক আছে। তাহলে মোট শক্তি বের করতে হবে। তাহলে সুতরাং তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি ইটি ইকুয়াল টু এমসি স্কোয়ার। এম এর মান বসিয়ে দিবে 0.625 ইন্টু সি এর মান 3 × 10⁸ হোল স্কোয়ার। তো এটা হিসেব করো, তাহলে দেখো কত আসে আনসার। 0.625 ইন্টু 3 × 10⁸ হোল স্কোয়ার। আনসার আসবে আমাদের 5.625 ইন্টু 10⁻16। শক্তির একক কি? জুল। আনসার আসবে জুলে। তাহলে আমাদের কিন্তু গ করা শেষ। ঠিক আছে, চলো এখন ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা বলেছে প্রস্থ এবং বেধ, বেধ মানে হচ্ছে উচ্চতা, আপেক্ষিকতার বিবেচনায় আনবো না। রকেটে তামার ঘনত্বের কিরূপ পরিবর্তন ঘটবে। তো দেখো, আমাদের উদ্দীপকে স্থির অবস্থায় তামার ঘনত্ব দেওয়া আছে, স্থির অবস্থায় ঘনত্ব দেওয়া আছে। তাহলে এই যে দেওয়া আছে 8960 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে আমাদের রো নট, স্থির অবস্থায়। আমরা তাহলে কি করব? গতিশীল অবস্থায় ঘনত্ব রো বের করব, রো বের করব। তারপর আমরা ঘনত্বের পরিবর্তন ডেল রো বের করব। ডেল রো কত? রো মাইনাস রো নট। ঠিক আছে, কেন বলতো? কারণ এটা একটু মনে রাখবা, আমাদের গতিশীল অবস্থায় যে ঘনত্ব রো, সেটা স্থির অবস্থায় ঘনত্ব রো নট থেকে বেশি হয়। আপাতত এতটুকু মাথায় রাখলে চলবে, এত ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি না। ঠিক আছে, তাহলে গতিশীল এটা মনে রাখবা। আমাদের যেমন ফর্মুলা, তাহলে কি কি পেলাম? আমরা পেলাম টি টি নট থেকে বড় হয়, আমরা পেলাম এম এম নট থেকে বড় হয়, অলরেডি দেখেছি। আজকে আমরা শিখলাম রো, এটাও আমাদের রো নট থেকে বড় হয়। একমাত্র ব্যতিক্রম কি? এল এল নট থেকে ছোট হয়। ঠিক আছে, এল এল নট থেকে ছোট হয়। তাহলে প্রস্থ এবং বেধ আমরা আপেক্ষিকতার বিবেচনায় আনবো না। তাহলে আপেক্ষিকতার বিবেচনায় কাকে আনবো? দৈর্ঘ্য। এখন দেখো, তামার দণ্ডটা 1 মিটার লম্বা ছিল, 1 মিটার লম্বা ছিল, তাহলে এটা হচ্ছে এল নট। তামার দণ্ড ছিল 1 মিটার লম্বা, এটা ছিল এল নট। তাহলে এটা থেকে আমরা বের করব তাহলে গতিশীল অবস্থায় তামার দৈর্ঘ্য কত, গতিশীল অবস্থায় তামার দৈর্ঘ্য কত সেটা বের করব। প্রস্থ এবং বেধ বিবেচনায় আনবো না মানে কি? মানে হচ্ছে একটা তামার দণ্ডের, এটা একটা ঘন বস্তু, আয়তাকার ঘন বস্তু, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে এবং সমান হয় না। তাহলে তামার দণ্ডের দৈর্ঘ্য বরাবর রকেটটা গতিশীল ছিল। আমরা প্রথম পার্টে আমি তোমাদেরকে বেসিকের সময় পড়িয়েছিলাম যে যেদিক বরাবর গতিশীল হবে সেদিক বরাবর সংকোচন ঘটে, যেদিক বরাবর গতিশীল হবে সেই দিক বরাবর সংকোচন ঘটে। প্রস্থ এবং বেধ বরাবর গতিশীল হয়নি, কারণ কি বলছে? প্রস্থ এবং বেধ আমরা আপেক্ষিকতার বিবেচনায় আনবো না। তাহলে কোন দিক বরাবর রকেটটা গতিশীল ছিল? তামার দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল। তাহলে আমরা তামার দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা অ্যাপ্লাই করে তামার দৈর্ঘ্য সংকোচন বের করবে। ঠিক আছে, তামার কিন্তু প্রস্থ অথবা বেধ কিন্তু সংকোচন ঘটবে না। কেন? কারণ রকেটটা প্রস্থ অথবা বেধ বরাবর গতিশীল ছিল না। এক্স ওয়াই জেড যদি অক্ষ যদি বলি, তাহলে মনে করো রকেটটা যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে ওয়াই এবং জেড এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, ওয়াই এবং জেড এর কিন্তু পরিবর্তন হবে না। অথবা রকেটটা যদি ওয়াই বরাবর যদি গতিশীল হয়, তাহলে কিন্তু ওয়াই এর মান কমে যাবে, ওয়াই এর দিকের মান কমে যাবে, কিন্তু এক্স এবং জেড এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তামার ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে? হ্যাঁ, তামার ঘনত্বের পরিবর্তন হবে, কারণ হচ্ছে আমাদের রকেটটা 1 মিটার লম্বা যে তামার দণ্ড, ওই 1 মিটার বরাবর সে গতিশীল ছিল। 1 মিটার বরাবর গতিশীল হওয়ার কারণে তার ঘনত্বের পরিবর্তন হবে। আরেকটা কারণে পরিবর্তন হবে বলতো, তামার যে স্থির অবস্থায় তামার যে ঘনত্ব পেয়েছো সেটার জন্য তামার ভর কত ছিল? 0.5 কেজি। বাট সে যখন দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে তখন তোমরা ভর মাত্র গরুর গতে পেয়েছো 0.625 কেজি। তাহলে ভরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গতিশীল অবস্থায় ভর চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা একটু তোমাদের বোঝার জন্য আমি একটু লিখে রাখি। দেখো, ঘ, এখানে ঘনত্বের পরিবর্তন দুইটা কারণে হবে। লেখো, এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য। এখানে ঘনত্বের পরিবর্তন, এখানে এখানে ঘনত্বের পরিবর্তন পরিবর্তন দুই কারণে হবে, দুই কারণে হবে, দুই কারণে হবে। কি কারণ? একটা হচ্ছে গতিশীল ভর, গতিশীল ভরের কারণে ঘনত্বের পরিবর্তন হবে, গতিশীল ভর, গতিশীল ভরের কারণে ঘনত্বের পরিবর্তন হবে। আরেকটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে দৈর্ঘ্য পরিবর্তন হলে কি হবে? আয়তন পরিবর্তন হয়ে যাবে। তার মানে গতিশীল আয়তনের কারণে আমাদের ঘনত্ব পরিবর্তন হবে। দুই কারণে আমাদের ঘনত্বের পরিবর্তন আমরা পাবো। তাহলে আমরা এই দুইটা কারণ আগে অনুসন্ধান করে ফেলি। চলো, এখন দেখো, আমাদেরকে বলেছে তামার দণ্ডের স্থির দৈর্ঘ্য 1 মিটার, কিন্তু প্রস্থ এবং বেধ এগুলো কিন্তু বলে দেয় নাই। তাহলে আমরা ধরে নিই প্রস্থ হচ্ছে এ এবং আমরা ধরে নিই আমাদের বেধ হচ্ছে বি। ঠিক আছে,
তাহলে আমরা এইভাবে যদি ধরি, আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। দেখো আমি একদম দেওয়া আছে দিয়ে এখানে সব লিখে দিচ্ছি, কারণ যেহেতু এই অঙ্কটা একটু ডিফারেন্ট এই কারণে লিখে দিচ্ছি। দেখো দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে রকেটের ব্যাগ দেওয়া আছে ভি, ভি কত 0.6 সি, রকেটের ব্যাগ দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে, আর কি জানা আছে বলতো। আমাদের আমাদের হচ্ছে তামার দণ্ডের স্থির ভর দেওয়া আছে m0, তামার দণ্ডের স্থির ভর কত 0.5 কেজি। এবং আমরা গ থেকে পাই তামার দণ্ডের গতিশীল ভর m 0.625 কেজি। এটা হচ্ছে আমাদের গ থেকে প্রাপ্ত। গ গ গ থেকে আমরা পাই তামার দণ্ডের গতিশীল ভর 0.625 কেজি। আমাদের উদ্দীপকে দেওয়া আছে তামার স্থির ঘনত্ব, স্থির ঘনত্ব কত 8960 কেজি পার মিটার কিউব, কিলোগ্রাম কিলোগ্রাম পার মিটার কিউব। আমাকে বলছে ঘনত্বের পরিবর্তন বের করো, তার মানে আমাকে গতিশীল ঘনত্ব বের করতে হবে রো ইকুয়াল টু হোয়াট, তারপর আমাদেরকে বের করতে হবে ডেল রো ইকুয়াল টু হোয়াট, কারণ ঘনত্বের পরিবর্তন বের করতে হবে, রো মাইনাস রো নট বের করতে হবে। ঠিক আছে, তারপরে আর কি কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে তামার স্থির দৈর্ঘ্য দেওয়া আছে। স্থির দৈর্ঘ্য কি এল নট, এল নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মিটার তামার স্থির দৈর্ঘ্য। এখন তামার রকেটটা কোন দিক বরাবর গতিশীল, এই 1 মিটার দৈর্ঘ্য বরাবর গতিশীল। আচ্ছা এখন দেখো তাহলে তামার প্রস্থ এবং বেধের গুণফল আমরা কি বলতে পারি। আমরা যদি প্রস্থকে বলি, আমরা যদি বলি তামার প্রস্থ হচ্ছে আমাদের বি, বি ছোট হাতের বি ধরো, এবং বেধ, বেধ হচ্ছে আমরা যদি বলি সি, ছোট হাতের সি বলি, তাহলে তোমরা অন্য কিছু ধরতে পারো। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রস্থ এবং বেধের গুণফল কত, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রস্থ ও বেধের গুণফল হচ্ছে আমাদের বিসি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রস্থ ও বেধের গুণফল, প্রস্থ ও বেধের গুণফল হচ্ছে আমাদের বিসি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি না, সুতরাং স্থির অবস্থায় তামার যে আয়তন, স্থির অবস্থায়, স্থির অবস্থায় তামার আয়তন, স্থির অবস্থায় তামার আয়তন কত, স্থির অবস্থায় আমাদের তামার আয়তন হচ্ছে এল নট বিসি, এল নট বিসি, কারণ আয়তন মানে কি, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ বেধ। তাহলে স্থির অবস্থায় তামার আয়তন হচ্ছে এল নট বিসি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এতটুকু যদি বলতে পারি, আমাদের আসলে বের করতে হবে কি বলতো, আমাকে গতিশীল অবস্থায় তামার দৈর্ঘ্য কিন্তু বের করতে হবে। আমাকে কিন্তু আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি, গতিশীল অবস্থায় তামার দৈর্ঘ্য এল আমাকে বের করতে হবে। এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। তো আমি একবার তোমাদের একটু দেখিয়ে দিই কি কি আমাদের বের করতে হবে। দেখো আমাদের দেওয়া আছে এই ফর্মুলা গুলা, ভি দেওয়া আছে 0.66, ভি কিন্তু আয়তন না, ভি কিন্তু ভেলোসিটি, ভি দিয়ে ভেলোসিটিও বোঝায়, ভি দিয়ে ভলিউমও বোঝায়। এম নট কি, স্থির অবস্থায় তামার ভর 0.5 কেজি। এম কি, গ থেকে পেয়েছি গতিশীল অবস্থায় তামার ভর 0.625 কেজি। রো নট কি, স্থির অবস্থায় তামার ঘনত্ব 8960 কেজি পার মিটার কিউব। তাহলে রো নট এবং এম নট দিয়ে আমরা কিন্তু ভি নট বের করতে পারবো, কেন, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে রো নট ইকুয়াল টু এম নট বাই ভি নট, এই সূত্র সবাই জানো, রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে চলো আগে আমরা এটা বের করে ফেলি। আমরা আসলে বের করে ফেলবো স্থির অবস্থায় তামার আয়তন বের করে ফেলবো। তাহলে স্থির অবস্থায় তামার আয়তনকে কিন্তু আমরা বলতে পারি ভি নট, ভি নট ইকুয়াল টু এল নট বিসি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো তো আমরা লিখতে পারি, আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি যে স্থির অবস্থায় তামার ঘনত্ব, তাহলে আমরা লিখতে পারি আমরা জানি, আমরা জানি স্থির অবস্থায় তামার ঘনত্ব রো নট ইকুয়াল টু স্থির অবস্থায় তামার ভর এম নট ডিভাইডেড বাই স্থির অবস্থায় তামার আয়তন ভি নট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ভাইয়া ভি নট বের করব। তাহলে বা ভি নট ইকুয়াল টু হচ্ছে এম নট ডিভাইডেড বাই রো নট। এম নট কত, এম নট 0.5 কেজি, তাহলে ভি নট ইকুয়াল টু 0.5 ডিভাইডেড বাই রো নট কত 8960। তাহলে এককটা আসবে কিসে, আয়তন একক কি, মিটার কিউব, তাহলে মিটার কিউবে আসবে। তাহলে হিসাব করো 0.5 ডিভাইডেড বাই 8960 কত আসবে, 5.58, 5.58 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব আসছে। ঠিক আছে, এখন এখান থেকে আসলে আমরা কি বের করতে চাচ্ছি বলতো, প্রস্থ এবং বেধের গুণফলটা আমরা বের করতে চাচ্ছি। কারণ কি, কারণ রকেট গতিশীল হলেও প্রস্থ এবং বেধের গুণফল কিন্তু চেঞ্জ হবে না, কারণ রকেট কিন্তু প্রস্থ এবং বেধ বরাবর গতিশীল না। তাহলে আমরা লিখতে পারি বা এই ভি নট ইকুয়াল টু আমরা লিখতে পারি না এল নট বিসি, কারণ ভি নট ইকুয়াল টু এল নট বিসি না, তাহলে এল নট বিসি ইকুয়াল টু 5.58 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা বিসি ইকুয়াল টু কত, বিসি ইকুয়াল টু 5.58 ইন্টু 10⁻⁻5
ডিভাইডেড বাই এল নট। হ্যাঁ, এল নট কত? তা আমার স্থির দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার। তাহলে বিসি ইকুয়াল টু এল নটের মান হচ্ছে 1, 5.58, মানে কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কি হবে? ওই সংখ্যাটাই হবে। তাহলে বিসি কত? 5.58 ইন্টু 10⁻5। এখন বিসি কি বলতো? এটার একক কি মিটার কিউব হবে? ভাইয়া দেখো, উপরে যে ছিল এটা এটা এই যে এই এককটা হচ্ছে মিটার কিউব, আর নিচে যে এল নট, এল নটের একক কি ছিল? 1 মিটার, মিটার। তাহলে মিটার কিউবকে মিটার দিয়ে কাটলে কত? মিটার স্কয়ার। কেন? কারণ উপরে ছিল এল নট বিসি, দৈর্ঘ্য প্রস্থ ব্যাস তিনটার গুণফল, এর জন্য 3টা মিটার ছিল, মিটার কিউব। নিচে কিন্তু এল নট দিয়ে ভাগ করে দিছো, তার মানে এখন কিন্তু শুধু বি এবং সি এর গুণফল, তার মানে দুইটা একক। তাহলে দুইটা এককের গুণফল কি হবে? এম গুণ এম, মানে মিটার স্কয়ার হবে। ঠিক আছে, এখন কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের কি দরকার? আমাদের ভাই ফাইনালি দরকার গতিশীল অবস্থায় ঘনত্ব রো দরকার। গতিশীল অবস্থায় ঘনত্ব রো দরকার। তাহলে গতিশীল অবস্থায় ঘনত্ব রো বের করতে গেলে আমাদের কি লাগবে? রো ইকুয়াল টু এম বাই ভি। তো তোমরা এম জানো, গতিশীল অবস্থায় ভর জানো 0.625 কেজি, কোথা থেকে পেয়েছি? গরুর গ থেকে পেয়েছি। বাট গতিশীল অবস্থায় এল জানো, দৈর্ঘ্য জানো? দৈর্ঘ্য জানো না, তাহলে আগে দৈর্ঘ্য বের করে নিতে হবে। তাহলে দেখো আবার দৈর্ঘ্যের সূত্র কি? গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 - v² বাই c²। তাহলে এল বের করবো, এল নট কত? 1 মিটার, রুট ওভার 1 - ভি মান কত ছিল? 0.6c, তাহলে 0.6 হোল স্কয়ার। তো এটার হিসাব করলে আমাদের কত আসবে? এটা হিসাব করলে আমাদের আনসারটা আসবে 0.8 মিটার। তাহলে দেখো গতিশীল অবস্থায় দৈর্ঘ্য পেয়ে গেলাম 0.8 মিটার। তাহলে এল যদি 0.8 মিটার হয়, আমি একটু লিখে রাখি এখানে যাতে করে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়, এটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, কারণ রকেটটা কোন দিক বরাবর গতিশীল ছিল? দৈর্ঘ্য বরাবর। তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকোচন ঘটেছে। দেখো দৈর্ঘ্য ছিল 1 মিটার, এখন হয়ে গেছে 0.8 মিটার, কমে গেছে। তাহলে এটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। তাহলে আমরা গতিশীল অবস্থায় আয়তন বের করতে পারবো। তাহলে সুতরাং গতিশীল অবস্থায় আয়তন, গতিশীল অবস্থায় আয়তন ভি, গতিশীল অবস্থায় আয়তন, গতিশীল অবস্থায় আয়তন ভি সমান আমাদের কি? এল বিসি। এল বিসি মানে এল নটের জায়গায় এল বসিয়ে দিলাম। এখন আসো, এল কত? 0.8। ভাইয়া বিসি কত? গুণ করেছিলাম না একটু আগে? 5.58 ইন্টু 10⁻⁻5। যদি হিসাব করো কত আসে দেখো, হিসাব করলে এটা আসবে 4.46, 4.46 ইন্টু 10⁻⁻5 মিটার কিউব। আয়তনের একক কি? মিটার কিউব। কেন? কারণ এখন আবার এল গুণ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় আয়তন। তো ভাই আমরা বের করতে চাচ্ছি কি? গতিশীল অবস্থায় ঘনত্ব। কারণ আমাদের কি লাগবে? আমাদের ঘনত্বের পরিবর্তন লাগবে। তাহলে আমরা লিখবো সুতরাং গতিশীল অবস্থায় ঘনত্ব রো, গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় ঘনত্ব লাগবে। গতিশীল অবস্থায় ঘনত্ব রো সমান কি? গতিশীল অবস্থায় ভর এম ডিভাইডেড বাই গতিশীল অবস্থায় আয়তন ভি। তাহলে এম কত? এম হচ্ছে 0.625, গ থেকে পেয়েছি। আর ভি কত? এই যে মাত্র উপরে লিখলাম 4.46 ইন্টু 10⁻⁻5। তাহলে গতিশীল অবস্থায় ঘনত্ব কত আসবে দেখো? 0.625 ডিভাইডেড বাই 4.46 ইন্টু 10⁻⁻5। আমাদের ঘনত্ব কিন্তু আসবে কত? 14,000 আসবে। ঘনত্ব আসবে 14,000 কেজি পার মিটার কিউব, 14,000 কিলোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমাদের গতিশীল অবস্থায় ঘনত্ব আসছে 14,000 কিলোগ্রাম পার মিটার কিউব। আমাদের স্থির অবস্থায় ঘনত্ব কত ছিল? চলো প্রশ্নে দেখি। স্থির অবস্থায় ঘনত্ব ছিল এই যে দেখো 8,960। গতিশীল অবস্থায় ঘনত্ব বেড়েছে। আমি তোমাদেরকে এই যে লিখে দেখিয়েছিলাম, দেখো রো রো নট থেকে বেশি হবে। তাহলে দেখছো রো কিন্তু রো নট থেকে বেশি হয়েছে, গতিশীল অবস্থায় ঘনত্ব বেশি। ঠিক আছে, আমরা তাহলে এখানে একটু লিখে রাখবো উদ্দীপক থেকে, উদ্দীপক অনুসারে বা উদ্দীপক থেকে আমাদের স্থির অবস্থায় ঘনত্ব, স্থির অবস্থায় ঘনত্ব, স্থির অবস্থায় ঘনত্ব, স্থির অবস্থায় ঘনত্ব রো নট কত? উদ্দীপকে দেওয়া আছে 8,960 কেজি পার মিটার কিউব। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে গতিশীল অবস্থায় ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে। তাহলে ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে? মাইনাস করে দিবা। তাহলে লিখবা সুতরাং ঘনত্বের পরিবর্তন, ঘনত্বের পরিবর্তন, ঘনত্বের পরিবর্তন কিভাবে বের করতে হয়? গতিশীল থেকে আমরা স্থিরটা বিয়োগ করব, তাহলে বা শেষ থেকে আদি বিয়োগ করবো। এখন শেষ কোনটা? তোমরা বলতে পারো ভাই আপনি শেষে এটা লিখছেন, তাহলে শেষ হচ্ছে এইটা। না, স্থির তো আগে ছিল, পরে সেই গতিশীল হয়েছে, তার মানে শেষ হচ্ছে 14,000। ঠিক আছে, গতিশীলটা হচ্ছে শেষ, কারণ স্থির তো সে আগেই ছিল, পরে সে গতিশীল হয়েছে।
তাহলে রো সমান হচ্ছে ডেল রো হচ্ছে রো মাইনাস রো নট, শেষ বিয়োগ আদি। তাহলে রো কত? 14,000। 14,000 রো নট কত? 8,960 কেজি পার মিটার কিউব। হিসাব করলে এটা আসবে 5,040 কেজি পার মিটার কিউব। তাহলে গতিশীল অবস্থায় ঘনত্বের পরিবর্তন কত হবে? 5,040 কেজি পার মিটার কিউব। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে দেখো অঙ্কটা একটু লেন্দি, বাট অঙ্কটা কিন্তু ততটা জটিল না। তোমরা অঙ্কটা একবার যদি না বোঝো তাহলে ভাইয়ের কাজটা আরেকবার রিপিট করবা, তাহলে হচ্ছে অঙ্কটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝে যাবে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই ম্যাথটা কিভাবে আসছে। এই যে প্রথম অঙ্কটা খুবই সহজ ছিল। প্রথম অঙ্কে আমরা হচ্ছে তামার দণ্ডে প্রাপ্ত শক্তি বের করেছি ইটি, ই টোটাল এমসি স্কোয়ার। তো সেখানে আমরা এম বের করে রেখেছিলাম, তাই না? এম বের করে রেখেছিলাম, এই যে এম। গতিশীল অবস্থায় ভর, এই যে এম। এই এমটাই কিন্তু আমরা ঘোড়ার ঘতে মানে 4 নম্বরে বারবার বারবার ব্যবহার করেছি, তাই না? এই এমটাই কিন্তু আমরা বারবার ব্যবহার করেছি। তো ঘোড়ার ঘতে আমরা আসলে কি বের করেছি ভাই? ঘোড়ার ঘতে আমাদের দরকার ছিল গতিশীল অবস্থায় ঘনত্বের পরিবর্তন। তার মানে গতিশীল অবস্থায় ঘনত্ব বের করা আমাদের জন্য জরুরি ছিল। রো, রো ইকুয়াল টু এম বাই ভি, এটা বের করা জরুরি ছিল। তো আমরা এম গরুর গতে পেয়েছি, বাট ভি আমরা জানতাম না। ভি কিন্তু ভেলোসিটি না, বেগ না, ভি হচ্ছে কি আয়তন। তো ওই আয়তন বের করার জন্য কিন্তু আমরা অনেকগুলো কাজ করেছি, তাই না? আয়তন বের করার জন্য প্রথমে আমরা বিসি মানে প্রস্থ এবং বেধের গুণফল বের করেছি। তারপর আমরা আবার ওই যে এল দৈর্ঘ্য সংকোচনের সূত্র দিয়ে গতিশীল দৈর্ঘ্য এল বের করেছি 0.8 মিটার। তারপর ওই 0.8 এর সাথে বিসি গুণ করে আমি গতিশীল অবস্থায় আয়তন পেয়েছি। তারপর গতিশীল অবস্থায় ভর এম কে গতিশীল অবস্থায় আয়তন ভি দিয়ে ভাগ করে আমরা গতিশীল অবস্থায় ঘনত্ব রো বের করেছি। তারপর আমরা দেখেছি রো রো নট থেকে বেশি, তার মানে আমাদের ঘনত্বের পরিবর্তন কত হবে? রো মাইনাস রো নট। এটা কিন্তু বেশি থেকে কম বিয়োগ করলে হবে না, আনসারটা নেগেটিভও আসতে পারে পারতো। নিয়ম হচ্ছে কি শেষ থেকে আদি বিয়োগ করতে হবে, শেষ বিয়োগ শুরু, শেষ বিয়োগ আদি। তো শেষ কোথায়? প্রথম তামাটা স্থির ছিল, তাহলে স্থির ঘনত্ব হচ্ছে আদি ঘনত্ব। আর পরে তামাটা গতিশীল হয়, তাহলে গতিশীল ঘনত্ব হচ্ছে শেষ ঘনত্ব। এই কারণে আমি গতিশীল ঘনত্ব থেকে আদি ঘনত্ব বিয়োগ করেছি। বিয়োগ করে আমরা পেয়েছি পজিটিভ আনসার, অর্থাৎ ঘনত্বের পরিবর্তন আমাদের কি আসছে? পজিটিভ আসছে, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। গতিশীল অবস্থায় ঘনত্ব বৃদ্ধি পায়। তো আশা করি সম্পূর্ণ ম্যাথ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তারপরে আসো আমরা পরের সিকিউতে চলে যাই। আমাদের পরের সিকিউতে দেখো কি বলেছে। কুমিল্লা বোর্ড 2021, বেলি এবং শেলির অঙ্ক। এটা আমার খুব পছন্দের একটা ম্যাথ, বেলি এবং শেলির ম্যাথ। চলো এটা দেখি। প্রথম প্রশ্ন, গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় করো। গতিশীল কাঠামোর দ্রুতি মানে ভি বের করতে বলছো। ভি, ভি এটা কিন্তু ভলিউমের ভি না, এটা হচ্ছে বেগের ভি, এটা হচ্ছে ভেলোসিটি। বেলি একটি আয়তাকার ঘনবস্তু দেখছে। আয়তাকার ঘনবস্তু মানে কি? যার যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে তিনটাই সেম হবে না, ঠিক আছে? যে কোনো একটা বা সবগুলাই ডিফারেন্ট হবে। তো বেলির কাছে ওই বস্তুটার দৈর্ঘ্য ছিল 50 সেন্টিমিটার, প্রস্থ ছিল 25 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বেলির কাছে, বেলি কি দেখছে? সে স্থির অবস্থায় দেখেছে, ঠিক আছে? স্থির অবস্থায়। তাহলে বেলির কাছে দৈর্ঘ্য এল নট ছিল 50 সেন্টিমিটার, প্রস্থ প্রস্থ বি ছিল আমাদের 25 সেন্টিমিটার, এবং উচ্চতা বা বেধ সি ছিল আমাদের 25 সেন্টিমিটার। এবং ওই বস্তুর ভর বেলি স্থির অবস্থায় দেখেছে, ঠিক আছে? তাহলে ভর 100 গ্রাম, তার মানে কি এম নট 100 গ্রাম। অন্যদিকে বস্তুটি যখন দৈর্ঘ্য বরাবর গতিশীল, দৈর্ঘ্য বরাবর গতিশীল মানে কি? 50 সেন্টিমিটার বরাবর গতিশীল। তাহলে ভাইয়া কমবে কোন দিক বরাবর? দৈর্ঘ্য বরাবর কমবে। এখন একটা বস্তু যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়, দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে প্রস্থ আর উচ্চতা কি কমবে? চেঞ্জ হবে? হবে না। কারণ আমরা কি বলছি? যেদিক বরাবর কোন একটা রকেট বা যেদিক বরাবর যিনি কোনো কেউ গতিশীল, সেদিক বরাবর দৈর্ঘ্য সংকোচন হয়। এটা দৈর্ঘ্য বরাবর গতিশীল, এই জন্য সংকোচনটা হবে দৈর্ঘ্য বরাবর। তার মানে 50 সেন্টিমিটার থাকবে না, কমে আসবে। কমে কত হয়েছে? বেলির বন্ধু শেলি, শেলির কাছে মানে অন্যদিকে বস্তুটি দৈর্ঘ্য বরাবর যখন গতিশীল, তখন শেলির কাছে বস্তুটিকে ঘনকাকৃতি মনে হয়েছে। ভাই ঘনকাকৃতি মানে কি? ঘনকাকৃতি মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তাহলে শেলির কাছে কি মনে হয়েছে? বেলি বলছে বস্তুটা আয়তাকার ঘনবস্তু, শেলি বলছে না বস্তুটা ঘনকাকৃতির। তার মানে কি শেলির কাছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু সমান মনে হয়েছে। তাহলে শেলির কাছে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান মনে হয়, বস্তুটা কোন দিক বরাবর গতিশীল ছিল? দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল। তাহলে বস্তুর মানে কমেছে কোন দিকে, সংকোচন হয়েছে কোন দিকে? দৈর্ঘ্য বরাবর সংকোচন হয়েছে। তার মানে প্রস্থ 25 সেন্টিমিটারই আছে শেলির নিকট,
উচ্চতা শেলির নিকট 25 সেন্টিমিটারই আছে, তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেছে? শেলির কাছে এটাকে যেহেতু ঘনক মনে হয়েছে, তার মানে শেলির কাছে কিন্তু বস্তুটার দৈর্ঘ্য আর 50 সেন্টিমিটার নাই, কত হয়ে গেছে? 25 সেন্টিমিটার হয়ে গেছে। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। এই যে ঘনকাকৃতি, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে গেছে। শেলির নিকট বস্তুটাকে ঘনকাকৃতি মনে হয়েছে, অর্থাৎ শেলির কাছে কিন্তু বস্তুটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই রকম বা সেম হয়ে গিয়েছিল। তার মানে শেলির কাছে মনে হয়েছে বস্তুটার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার, উচ্চতা 25 সেন্টিমিটার। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের গরুর গতে এত ইনফরমেশন আমাদের লাগবে না। গরুর গতে বলছে গতিশীল কাঠামো দ্রুতি নির্ণয় করো, এটা আমরা এম দিয়ে করব, কারণ বেলির নিকট বস্তুটা স্থির ছিল এবং বস্তুর ভর সে পরিমাপ করছে 100 গ্রাম। 100 গ্রাম মানে কি? 0.1 কেজি। তাহলে এম নট, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে কি করতে পারবো? আমরা হচ্ছে এই যে এম নট, এটা দিয়ে আমরা হচ্ছে দ্রুতি বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা কি করব? দ্রুতি বের করব। তো দ্রুতি যদি আমরা এখান থেকে যদি বের করতে চাই, তাহলে দেখো আমাদেরকে কিভাবে ম্যাথটা করতে হবে। আমাদেরকে ম্যাথটা তাহলে কিভাবে করতে হবে সেটা দেখো। আচ্ছা, আমরা এটা আরেকভাবে করতে পারি। আমরা এটা এল এল নট দিয়ে করব, সরি এম নট দিয়ে করব না, এম নট পরে কাজে লাগাবো, আমরা এটা এল এবং এল নট দিয়ে করব। তাহলে দেখো, বেলির নিকট, বেলির নিকট বস্তুটা কি ছিল? এল নট, মানে স্থির অবস্থায় বেলি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করেছে, আর শেলি গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করেছে। তাহলে শেলি যে দৈর্ঘ্য পরিমাপ করেছে সেটা হচ্ছে এল, গতিশীল দৈর্ঘ্য। বেলি যে দৈর্ঘ্য পরিমাপ করেছে সেটা হচ্ছে এল নট। তাহলে এই কথাগুলো একটু লিখে রাখি, তাহলে এই কথাগুলো একটু লিখে রাখি। দেখো, কুমিল্লা 2021, কুমিল্লা 2021। তাহলে বেলি স্থির কাঠামো থেকে পরিমাপ করেছে, তাহলে একটু কথাগুলো একটু লিখে রাখি। লিখে রাখো, বেলি, বেলি বস্তুর, বস্তুর, বস্তুর সবকিছু পরিমাপ করেছে স্থির কাঠামো থেকে, সবকিছু পরিমাপ করেছে, পরিমাপ, পরিমাপ করেছে স্থির কাঠামো সাপেক্ষে, স্থির, স্থির কাঠামো সাপেক্ষে, স্থির বা স্থিতিশীল, স্থির কাঠামো সাপেক্ষে। তার মানে বেলির কাছে যা যা পরিমাপ হয়েছে সবকিছু কি? নট, এল নট, তারপর এম নট, সবকিছু নট আকারে সে পরিমাপ করেছে। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য। অন্যদিকে শেলি, শেলি সবকিছু পরিমাপ করেছে গতিশীল কাঠামো থেকে, গতিশীল কাঠামো সাপেক্ষে। অন্যদিকে শেলি, শেলি সবকিছু, সবকিছু পরিমাপ করেছে, পরিমাপ করেছে গতিশীল কাঠামো সাপেক্ষে, গতিশীল কাঠামো, কাঠামো সাপেক্ষে। তাহলে বেলি সবকিছু পরিমাপ করেছে স্থির কাঠামো সাপেক্ষে, আর শেলি সবকিছু পরিমাপ করেছে গতিশীল কাঠামো সাপেক্ষে। এই কথাটা একটু মনে রাখো, ঠিক আছে? এটা পরীক্ষায় লিখতে হবে না, এটা তোমাদের বোঝার জন্য। তাহলে আমরা পরীক্ষায় এখান থেকে লিখবো, আমরা এখান থেকে লেখা শুরু করব। এই যে দেখো, এখানে, এখানে এল নট কত? বেলি যেটা পরিমাপ করেছে 50 সেন্টিমিটার, তো মিটারে নিয়ে যাও, 0.5 মিটার, 100 দিয়ে ভাগ করলে। আর এল কত? শেলি যে পরিমাপ করেছে, কি ভেবেছে সে? ঘনক আকৃতি, তাহলে এল কত? 25 সেন্টিমিটার। যেহেতু বস্তুটাকে ঘনক মনে করেছে, তার মানে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। তাহলে প্রস্থ আর উচ্চতা যেহেতু 25 সেন্টিমিটার, তার মানে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে, আমাদেরকে বের করতে বলছে ভি কত। ভাই আমরা সি জানি না? সি জানি তো, সি কত? সি হচ্ছে 3 × 10⁸। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? এই ধরনের অঙ্ক আমরা আগেও করছি, করছি না? করেছি। তাহলে দেখো, আমরা জানি, আমরা জানি, আমরা জানি এল ইকুয়াল টু এল নট ইন্টু √1 - v² / c²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা ভি বের করবো, ভি বের করবো, তাই না? তাহলে এল বাই এল নট, এল নট এদিকে নিয়ে আসি, √1 - v/c², v/c²। তাহলে বা এল কত? এল হচ্ছে আমাদের 0.25, এল নট কত? এল নট হচ্ছে 0.5। চাইলে তোমরা এটাকে 25 এবং 50 আকারেও রাখতে পারো, কেন? কারণ দুইটার একক সেম। তাহলে এক কাজ করি, সেম সেম একক যেহেতু, তাহলে আমি এটাকে 25 সেন্টিমিটার, এটাকে 50 সেন্টিমিটারে রেখে দিই। ঠিক আছে, চাইলে 0.25ও লিখতে পারো, অথবা 25-50 আকারেও লিখতে পারো, তোমাদের ইচ্ছে। ঠিক আছে, যেহেতু একক সেম, একক সেম থাকলে আমরা কি রাখতে পারি? একক মিটারে না নিলেও চলবে। তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের 50, √1 - v/c²। তাহলে বা এটা কত আসবে? হাফ। এটা কত? √1 - v/c²। তাহলে দেখো, এখন আমরা কি করব? উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি হবে? 1/4। এটা কি হবে? রুট উঠে যাবে, 1 - v/c²। তো এরপরের অংশটা তোমরা নিজেরাই পারো, তাই না? এটা আমরা এর আগেও করেছি। তাহলে আমরা লিখবো v/c, এই পাশে নিয়ে আসো, v/c²।
এই পাশে আগে থেকে, ডান পাশে আগে থেকে 1 আছে, মাইনাস করে দাও 1/4। তাহলে আমরা কি লিখবো, v/c হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের লসাগু করলে আসবে 3/4। তাহলে আমরা এখান থেকে v/c রুট করব, তাহলে কি হবে, √3/2। তাহলে আমরা পাবো বা v ইকুয়াল টু √3/2 ইন্টু সি। তাহলে সি এর মান কত, 3 × 10⁸ বসিয়ে দাও। v ইকুয়াল টু √3/2 ইন্টু 3 × 10⁸। অর্থাৎ আমাদের গতিশীল কাঠামোর দ্রুতি আমরা পেয়ে গিয়েছি 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই অঙ্কটা মনে হয় এখন পর্যন্ত আমি 3 পার্টে 3বার করলাম। এই ম্যাথটা এখন পর্যন্ত বোধহয় 3 পার্টে 3বার করলাম, ঠিক আছে। v ইকুয়াল টু 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে গতিশীল কাঠামোর দ্রুতি আমরা পেয়ে গেলাম। দেখো আমরা বেলি বস্তুর সবকিছু পরিমাপ করেছি স্থির কাঠামো সাপেক্ষে, আর শেলি সবকিছু পরিমাপ করেছে গতিশীল কাঠামো সাপেক্ষে, ঠিক আছে। তারপর আমরা এল এবং এল নট ওগুলো বের করে ওগুলার ফর্মুলা দিয়ে আমরা ভি বের করে ফেললাম। ওকে, এখন আসো পরের অঙ্কটাতে যাই। পরের ঘ নাম্বার অঙ্কে দেখো কি বলেছে। ঘতে বলেছে বেলি ও শেলির নিকট বস্তুটির ঘনত্ব একই হবে কিনা। তাহলে প্রথমে বেলির জন্য বস্তুর ঘনত্ব বের করব, শেলির জন্য ঘনত্ব বের করব, কারণ উদ্দীপকে কোনো ঘনত্বই দেওয়া নাই, ঠিক আছে। তাহলে চলো আমরা বের করি ঘ নাম্বার চলো বের করি। আমি মাঝখানে একটা দাগ দিয়ে নিই যাতে আমি পাশাপাশি অঙ্কটা করতে পারি, ঠিক আছে। বেলির ক্ষেত্রে আর শেলির ক্ষেত্রে পাশাপাশি করতে চাচ্ছি। তাহলে দেখো আমি প্রথমে লিখবো এই পাশে বেলির ক্ষেত্রে, আমরা ঘনত্ব বের করব। বেলির ক্ষেত্রে ঘনত্ব বের করব। তো বেলির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বেলির ক্ষেত্রে যে ভর, ভর তাহলে আমরা এটাকে এম বেলি বলতে পারি। আচ্ছা, বেলির ক্ষেত্রে ভর, সেটাকে আমরা, বেলি কি মেপেছে, স্থির অবস্থায় মেপেছেন তাই না। বেলি মেপেছে কিন্তু সবকিছু স্থির কাঠামো সাপেক্ষে। তাহলে ভর এম নট কত গ্রাম, 100 গ্রাম। হ্যাঁ, গ্রামে রাখবো না, কেজিতে নিব, 1000 দিয়ে ভাগ করবো, 0.1 কেজি। তাহলে বেলির ক্ষেত্রে আমাদের, আমরা যদি বলি বেলির ক্ষেত্রে আয়তন ভি নট ধরে নিচ্ছি, স্থির সাপেক্ষে, স্থির কাঠামো সাপেক্ষে আয়তন মেপেছে সে। তাহলে আয়তনের সূত্র কি, এল নট বিসি। তাহলে এল নট কত ছিল, 50 সেন্টিমিটার। ভাই এগুলো সব মিটারে নিয়ে যাও। 50 সেন্টিমিটার মানে কি, 0.5 মিটার। বি কত, 25 সেন্টিমিটার ছিল, 0.25 মিটার। সি কত, 25 সেন্টিমিটার ছিল, 0.25 মিটার। তাহলে সব কিছু গুণ করে দাও, গুণ করলে দেখো কত আসে, 0.5 ইন্টু 0.25 ইন্টু 0.25 আসবে 1/32। তো 1/32 আকারে রেখে দাও, এত মিটার কিউব। তাহলে বেলি আমাদের ভর মেপেছে 0.1 কেজি আর ঘনত্ব মেপেছে 1/32 মিটার কিউব। তাহলে সুতরাং বেলির ক্ষেত্রে আমাদের যে ঘনত্ব রো নট সেটা কত, এম নট ডিভাইডেড বাই ভি নট। তাহলে বেলির ঘনত্ব বেরিয়ে আসতেছে দেখো। তাহলে রো নট এম নট ডিভাইডেড বাই ভি নট, এম নট কত 0.1 কেজি, ভি নট কত 1/32। তো আমরা যদি উল্টে দেই 0.1 ইন্টু 32 উপরে চলে যাবে, তার মানে 3.2 গ্রাম, 3.2 ঘনত্ব দেখো কি কেজি পার মিটার কিউব। তার মানে বস্তুটার ঘনত্ব বেলি পরিমাপ করেছে 3.2 কিলোগ্রাম পার মিটার কিউব। এখন আসো শেলি কিভাবে মেপেছে সেটা দেখি। শেলির পরিমাপ দেখি, শেলির পরিমাপ দেখি। আম্মু, আম্মু, আম্মু এখানে। আচ্ছা, তারপরে দেখো শেলির ক্ষেত্রে দেখো, শেলির ক্ষেত্রে দেখো, শেলের ক্ষেত্রে দেখো, হ্যাঁ শেলের ক্ষেত্রে। তাহলে শেলের ক্ষেত্রে আমরা কি কি পাবো, শেলের ক্ষেত্রে আমরা, শেলের ক্ষেত্রে আমাদের কি লাগবে, রো লাগবে, এম বাই ভি লাগবে। হ্যাঁ শেলের ক্ষেত্রে এম বের করেছি, এম বের করেছি। আমি একটু লিখে রাখি, শেলের ক্ষেত্রে আমরা রো বের করবো এম বাই ভি। হ্যাঁ আমরা কিন্তু এম জানি না, ভিও জানি না, ভি বের করতে পারবো কারণ শেলি কি রেখেছে, সে ঘনকাকৃতির পরিমাপ করেছে তাই না। তাহলে চলো আগে শেলের ক্ষেত্রে ভি বের করে ফেলি। শেলির ক্ষেত্রে ভি হচ্ছে এল বি সি, এলবিসি। এখন শেলি কি রেখেছে, ঘনকাকৃতি। তার মানে বি এবং সি যেহেতু 25 সেন্টিমিটার মানে 0.25 করে করে, তার মানে এলও কত 0.25, কারণ শেলি ঘনকাকৃতি পরিমাপ করেছে তিনটাই 0.25। তাহলে 0.25 0.25 0.25 তার মানে কি 0.25 হোল কিউব। তার মানে এটা আসবে 1/64 মিটার কিউব, 1/64 মিটার কিউব, ঠিক আছে। শেলির ক্ষেত্রে আমাদের এটা আসবে কত, 1/64 মিটার কিউব আসবে। এখন আসো শেলির ক্ষেত্রে ভর পরিমাপ করি। ভর কিভাবে পরিমাপ করব, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই √1 - v² / c², 1 - v² / c²। তাহলে এম নট কত 0.1 কেজি, √1 - v/c কত, মনে আছে ভি কোথা থেকে পেয়েছি, গরুর গতে ভি পেয়েছিলাম, গতিশীল কাঠামোতে দ্রুতি। দেখো
গরুর গতে গতিশীল কাঠামোতে দ্রুতি পেয়েছিলাম এই যে 2.6 ইন্টু 10⁸8। তাহলে এইটা বসিয়ে দিব আমরা ভিতে। তাহলে আমরা বসাবো এখানে ভি এর মান 2.6 ইন্টু 10⁸8। এটা আর আমি ভি বাই সি আকারে বের করি নাই, তো এইভাবেও করা যাবে, 3 ইন্টু 10⁸8 হোল স্কোয়ার। তারপর তোমরা যদি এটা যদি পরীক্ষায় যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে 10⁸8 10⁸8 উঠাতে হবে না, কারণ কি কাটাকাটি চলে যাবে। বাট যদি হিসেব করো তাহলে তোমাদের এম আসবে 0.2 কেজি। এই এম আসবে 0.2 কেজি। তাহলে দেখো শেলির ক্ষেত্রে কিন্তু ভরটা বেড়ে গেল, কারণ আমরা জানি গতিশীল অবস্থায় ভর কি হয়, বেড়ে যায়। বেলি ওই বস্তুর ভর পরিমাপ করেছে 0.1 কেজি, শেলি পরিমাপ করেছে কত, 0.2 কেজি। তাহলে আমরা লিখবো শেলির ক্ষেত্রে ঘনত্ব। সুতরাং শেলির ক্ষেত্রে ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। এম কত, 0.2 কেজি। হ্যাঁ, ভি কত, 1/64 আসছিল, তাই না? তাহলে আমাদের রো সমান কত আসবে, 0.2 ইন্টু উল্টে দিলে 64। তারপরে আমাদের আনসার আসবে 12.8 কেজি। 12.8 কেজি পার মিটার কিউব। কেজি মিটার ইনভার্স 3 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে শেলির ক্ষেত্রে ঘনত্ব। শেলির ক্ষেত্রে ঘনত্ব। তাহলে আমরা রো নট যেটা বের করেছি সেটা হচ্ছে বেলির সাপেক্ষে ঘনত্ব, বস্তুর ঘনত্ব। আর রো যেটা বের করেছি সেটা হচ্ছে শেলির সাপেক্ষে বস্তুর ঘনত্ব। আমি একটু ছোট করে দেখাই তোমাদের পুরো অঙ্কটা। দেখো, আমি এক পাশে বেলির সাপেক্ষে বের করেছি, বেলির ক্ষেত্রে বস্তুর ঘনত্ব 3.2, শেলির ক্ষেত্রে বস্তুর ঘনত্ব 12.8। তাহলে আমরা বলছিলাম গতিশীল কাঠামোতে ঘনত্ব রো বেশি হয়। দেখো আমরা কিন্তু রো বেশি পেয়েছি, রো নট পেয়েছি 3, রো পেয়েছি 12। তাহলে রো বেশি পাই নাই, পাইছি। বলছে একই হবে কিনা, উত্তর হচ্ছে একই হবে না। তো উত্তরটা কিভাবে লিখবা, উত্তরটা লিখবা এইভাবে, লিখবা যেহেতু, যেহেতু উত্তর লিখবা এইভাবে, যেহেতু যেহেতু রো রো নট থেকে বেশি, তার মানে একই হবে না। এখানে মন্তব্য লিখে দিবা। মন্তব্যে তুমি লিখতে পারো যে বেলি ও শেলির ক্ষেত্রে উভয় সাপেক্ষে বেলি ও শেলির নিকট বস্তুর ঘনত্ব একই হবে না। অথবা বলে দিতে পারো শেলির নিকট বস্তুর ঘনত্ব বেশি হবে, কারণ রো কি, শেলি, রো হচ্ছে শেলি। তাহলে মন্তব্যে তোমরা তোমাদের মতো করে পরীক্ষার হলে লিখে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কিন্তু শেষ হয়ে গেল আমাদের কুমিল্লা বোর্ড 2021। এখন আসো আমরা আমাদের পরের সিকিউ তে যাই। এই সিকিউ গুলো কিন্তু একটু সময় নিয়ে করাচ্ছি আমি, কারণ কি এই সিকিউ গুলো কিন্তু আমাদের একটু ডিফারেন্ট টাইপ, তাই না? এই কারণে এই সিকিউ গুলো করতে আমাদের সময় লাগছে বেশি। এখন আসো দিনাজপুর বোর্ড 21 কি বলেছে, নবযানটির আপাত ভর কি নির্ণয় করো। হ্যাঁ, আপাত ভর মানে কি, প্রকৃত ভর না। আপাত ভর মানে কি, যেটা আমরা চিন্তা করছি, তার মানে আপাত ভর মানে গতিশীল ভর। আপাত ভর মানে গতিশীল ভর, আর প্রকৃত ভর কি, স্থির ভর বা নিশ্চল ভর। তাহলে আমাকে এখানে কিন্তু এম বের করতে বলেছে, এম ইকুয়াল টু 1। তাহলে চলো দেখি, নবচারী এই যে এই ইনফরমেশনটা লাগবে, 0.86 সি ব্যাগে গতিশীল ভি, আর নবযানের স্থির ভর কত ছিল, 1000 কেজি ভরের একটি নবযান। তাহলে এটা হচ্ছে আমাদের এম নট। তাহলে আমরা করে ফেলি প্রথম অঙ্ক, আর কিছুই দেখবো না, আমরা ভি এবং এম নট পেয়ে গেছি। তাহলে আমরা এম বের করবো। দিনাজপুর বোর্ড 21, চলো দেখি। দিনাজপুর 21, দিনাজপুর 21, আমরা আপাত ভর বের করব এম। আপাত ভর এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² / c²। হ্যাঁ, এম নট কত ছিল উদ্দীপকে, 1000 কেজি, রুট ওভার 1 - v², ভি কত ছিল 0.86, তাহলে 0.86 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার আনসারটা যদি বের করি তাহলে আনসার কত আসবে, এটা হচ্ছে আমাদের দিনাজপুর 21, আনসার আসবে 1959, 1959, হ্যাঁ 1959.65 কেজি, এত কেজি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আপাত ভর। ঠিক আছে, শেষ, গ শেষ। এখন আসো ঘতে যাই। নবচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল, আচ্ছা নবচারী মাঠের ক্ষেত্রফল নির্ণয় করছে, আর প্রকৃত ক্ষেত্রফল, আরেকটা কি প্রকৃত ক্ষেত্রফল। তো ভাই প্রকৃত ক্ষেত্রফল কি, এ নট, এরিয়া এ নট। আর নবচারী যে ক্ষেত্রফল ঠিক করছে সেটা কি, এ, গতিশীল ক্ষেত্রফল। এই দুইটা সমান না, এটা যাচাই করতে বলছে, অবশ্যই সমান হবে না, অবশ্যই সমান হবে না। এটা খুবই সহজ অঙ্ক, চলো দেখি। তাহলে আমাকে বলছে একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে এই দুইটা কি, মাঠের প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ। তাহলে আমরা প্রথমে এই দুটো ইনফরমেশন গুণ করে প্রকৃত ক্ষেত্রফল বের করে ফেলি। তাহলে একটু একটু করে আমরা অঙ্কটা করি। দেখো, একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা করি। দেখো, আমাদেরকে বলেছে মাঠের দৈর্ঘ্য, ফুটবল মাঠের দৈর্ঘ্য, হ্যাঁ আমি বাংলা কথা লিখছি না, এল কত, এল দেওয়া আছে, সরি দৈর্ঘ্য এল নট, যেহেতু স্থির প্রকৃত, এল নট কত
এল নট দেওয়া আছে আমাদের 400 মিটার, এবং প্রস্থকে আমরা বি বলি, হ্যাঁ, তাহলে বি নট কত আমাদের 200 মিটার। তাহলে ক্ষেত্রফল কত কত সুতরাং মাঠের প্রকৃত ক্ষেত্রফল, এগুলো সব কি প্রকৃত, প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত প্রস্থ, মানে স্থির অবস্থায় যেটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে প্রকাশ করব, এ নট দিয়ে প্রকাশ করব। এ নট কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এল নট বি নট। তাহলে 400 গুণ 200, 400 গুণ 200, তাহলে আমাদের আনসারটা কত আসবে, 80,000। একক কি, মিটার, মিটার গুণ করলে মিটার স্কোয়ার। তাহলে মাঠের প্রকৃত ক্ষেত্রফল হচ্ছে 80,000 মিটার স্কোয়ার। এখন আসো নভোচারীর কর্তৃক নির্ণয়কৃত মাঠের ক্ষেত্রফল বের করি। ভাইয়া, এই যে নভোচারী 0.86 সি বেগে গতিশীল, সে মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করেছে, তাহলে ভাইয়া সংকোচন কোন দিক বরাবর হবে, দৈর্ঘ্য বরাবর হবে। তার মানে প্রস্থ 200 মিটারই থাকবে। নভোচারীর কাছে প্রস্থ 200 মিটারই মনে হবে, কম মনে হবে কোনটা, দৈর্ঘ্য। কারণ কি, দৈর্ঘ্য সংকোচন হবে, কারণ মাঠের দৈর্ঘ্য বরাবর কিন্তু নভোযানটা গিয়ে অতিক্রম করেছে। নভোযান দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর সংকোচন ঘটবে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, দৈর্ঘ্য সংকোচন বের করতে হবে। তাহলে আমরা এই কথাটা একটু বাংলায় লিখি। যেহেতু যেহেতু নভোযান দৈর্ঘ্য বরাবর গতিশীল, নভোযান দৈর্ঘ্য বরাবর বরাবর গতিশীল, তাই আমরা কি পাবো, দৈর্ঘ্য সংকোচন পাবো। ঠিক আছে, গতিশীল, তাই তাই আমরা পাবো, তাই আমাদের যে ভি নট প্রস্থ, এটাই হবে আমাদের ভি, গতিশীল প্রস্থ এইটাই হবে। কারণ কি, প্রস্থ বরাবর তো গতিশীল না, ইকুয়াল টু 200 মিটার। তার মানে এটার মানে কি বুঝালাম, তার মানে বুঝালাম যেহেতু নভোযান দৈর্ঘ্য বরাবর গতিশীল, তার মানে প্রস্থর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আমাদের হবে, এবং এবং দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। কারণ কি, দৈর্ঘ্য বরাবর গতিশীল, গতিশীল দৈর্ঘ্য এখন আর 400 মিটার হবে না। ঠিক আছে, গতিশীল দৈর্ঘ্য কিন্তু 400 মিটার হবে না, বাট গতিশীল অবস্থায় প্রস্থ কিন্তু 200 মিটারই রয়ে গেছে, কারণ নভোযানটা প্রস্থ বরাবর গতিশীল ছিল না। আশা করি বুঝতে পেরেছো। এল নট 400 রুট ওভার 1 মাইনাস ভি কত 0.86 সি, তাহলে 0.86 হোল স্কয়ার। যদি হিসাব করো এই মানটা আমাদের কত আসবে, এই মানটা আসবে আমাদের, এই মানটা আমাদের কত আসে দেখো, আহ আমি হিসেব করে দিই। এই মানটা আসবে আমাদের 204, 204.1 আসে, তো 204 লিখলেই হবে, 204 মিটার। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের গতিশীল অবস্থায় মাঠের ক্ষেত্রফল, তাহলে নভোচারী কর্তৃক নির্ণীত ক্ষেত্রফল, তাই না, নভোচারী কর্তৃক কর্তৃক নির্ণীত ক্ষেত্রফল মানে হচ্ছে মাঠের গতিশীল ক্ষেত্রফল, গতিশীল ক্ষেত্রফল নির্ণীত ক্ষেত্রফল আমাদের কি হবে, এ ইকুয়াল টু কি, এল বি, এল কত 204, বি কত, বি হচ্ছে 200, গুণ করলে আমাদের এককটা কি আসবে, মিটার স্কোয়ার। আনসার আসবে আমাদের 40,800 মিটার স্কোয়ার আসবে। আমাদের প্রশ্নে কি বলেছে, এক সমান হবে না, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সমান হবে না। তাহলে আমরা বলবো যেহেতু এ এবং এ নট সমান না, এ নট কত পেয়েছি, 80,000 মিটার স্কোয়ার, এ কত পেলাম, 40,800 মিটার স্কোয়ার, তার মানে এ এবং এ নট সমান নয়। তখন তোমরা তোমাদের মন্তব্য লিখে দিবা, তোমরা মন্তব্য লিখে দিবা। ঠিক আছে, মন্তব্য লিখবা। মন্তব্য কি লিখবা, প্রশ্নটাই যে নভোচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান নয়, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হলো। ঠিক আছে, শেষ। তাহলে দেখো আমাদের কিন্তু এই অঙ্কটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, করতেও খুবই কম সময় লেগেছে, মাত্র 6 মিনিটের মধ্যে কিন্তু আমরা এই ম্যাথটা কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 21 প্রথম অংশে প্রথম ম্যাথে আমরা গতিশীল অবস্থায় ভর বের করেছি, এবং মানে আপাত ভর বের করেছি আর কি, আপাত ভর মানে কি, গতিশীল ভর। এবং পরে কিন্তু আমরা বের করেছি যে নভোচারী কর্তৃক নির্ণীত ক্ষেত্রফল আর মাঠের প্রকৃত ক্ষেত্রফল সমান না। তার মানে আমি প্রথমে মাঠের প্রকৃত ক্ষেত্রফল বের করে নিয়েছি উদ্দীপকের ডাটা ব্যবহার করে, আর নভোযানটা দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল, তাই দৈর্ঘ্য সংকোচন হয়েছে, ওই দৈর্ঘ্য সংকোচন এল এবং বি গুণ করে আমরা নভোচারী কর্তৃক নির্ণীত ক্ষেত্রফল বের করেছি। তো আশা করি এই ম্যাথ সবার ক্লিয়ার হয়ে গেছে। তারপরে চলো পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে কি বলেছি দেখো, 4 নাম্বার ম্যাথ। পরের ম্যাথে বলেছে ময়মনসিংহ বোর্ড 2021। আচ্ছা, এটা আমাদের একটু ডিফারেন্ট টাইপ, একটু বুঝতে হবে ভালো করে, একটু বোঝো এই ম্যাথটা। এই ম্যাথটা আমি একটু ভালো সময় নিয়ে ম্যাথটা আমি করাই দেবো তোমাদেরকে। দেখো, গতিশীল অবস্থায় মহাশূন্যচারীর নিকট গ্রহটির ভর কত হবে, এটা সহজ, এটা পারবা, এটা সহজেই পারবা। দেখো গ্রহটির স্থির ভর বলা আছে, দেখো তার মানে এম নট, এটা সহজ। এবং গ্রহটি ব্যাস বরাবর এত বেগে গতিশীল, এটা হচ্ছে বেগ, ব্যাস বরাবর গতিশীল। ঠিক আছে,
গ্রহটি ব্যাস বরাবর মহাশূন্য যানটা গতিশীল, তার মানে এরকম আর কি। মনে করো এটা হচ্ছে গ্রহ, তাহলে রকেটটা কোন দিক বরাবর গতিশীল, এই যে ব্যাস বরাবর গতিশীল, এই দিক বরাবর গ্রহটার ব্যাস বরাবর হচ্ছে আমাদের মহাশূন্য যানটা গতিশীল। কত বেগে? 1.8 ইন্টু 10⁸8। তার মানে এটা হচ্ছে আমাদের ভি এর মান। এই দুইটা ভ্যালু দিয়ে আমরা কিন্তু গতিশীল অবস্থায় মহাশূন্যচারীর নিকট গ্রহটির ভর কত হবে সেটা বের করে ফেলতে পারি। দেখো, গতিশীল অবস্থায় মহাশূন্যচারী কোথায় ছিল? মহাশূন্যচারী ছিল মহাশূন্য যানে, মানে রকেটের মধ্যে ছিল। আর গ্রহটা কোথায়? রকেটের মধ্যে। গ্রহটা ছিল বাইরে। তাহলে রকেটে থাকা মহাশূন্যচারী বা রকেটে থাকা তুমি টেটনামি করে রকেটের বাইরে থাকা গ্রহের ভর মাপতেছো, তাহলে এটা কি এম না? এটা কিন্তু এম। কথা কি বোঝা গেছে? কারণ তুমি তো গ্রহের মধ্যে নাই, তুমি কোথায়? তুমি হচ্ছে গ্রহের বাইরে, তুমি গ্রহের বাইরে, তুমি গ্রহটাকে দেখতেছো রকেট থেকে। তাহলে রকেট থেকে তুমি গ্রহের ভর মাপতেছো কেন? তুমি কি গ্রহের মধ্যে দাঁড়ায় গ্রহের ভর মাপতে পারতা না? তাহলে তো ভালো হইতো। বা গ্রহের মানুষজন যদি গ্রহের ভরটা বলতো তাইলে ভালো হইতো। তুমি কেন টেটনামি করে গ্রহটার বাইরে থেকে তুমি গ্রহের ভর মাপতে গিয়েছো? তাহলে কি টেটনামি করে ভর মাপছো? গতিশীল ভর মাপছো, তার কারণে এটা হচ্ছে এম। ঠিক আছে। আচ্ছা, গ্রহের স্থির ভর কত? 7.4 ইন্টু 10⁻28 কেজি। চলো অঙ্কটা করি। ম্যাথটা আমাদের কত নাম্বার ম্যাথ? ময়মনসিংহ 2021। ময়মনসিংহ 2021। ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের বলেছে গতিশীল অবস্থায় ভর কত দেওয়া আছে, নিজ দায়িত্বে লিখে নিবা। বারবার বলছি কিন্তু দেওয়া আছে, পরীক্ষায় লিখতে হবে। আমি শর্টকাট করে দিচ্ছি, শর্টকাট করেও দেখো এক একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে। এম নট কত? 7.4 না, এম নট কত? 7.4 ইন্টু 10⁸8। 7.4 ইন্টু 10⁸8, 10⁻28। আর 1 মাইনাস কত বেগে গতিশীল ছিল? 1.8। আচ্ছা, ভি বাই সি বের করে নেই। ভি হচ্ছে 1.8 ইন্টু 10⁸8। সি কত? 3 ইন্টু 10⁸8। তাহলে রেশিওটা কত আসবে? 0.6 আসবে। তাহলে এখানে বসিয়ে দেবা 0.6 হোল স্কয়ার। হিসাব করলে এই আনসারটা কত আসে? এই আনসারটা তোমাদের হিসাব করলে আসবে, আনসার আসবে 9.25। কারণ গতিশীল অবস্থায় ভর বেড়ে যাবে। তাহলে দেখো, ছিল 7.4 হয়ে গেছে 9.25 ইন্টু 10⁻28 কেজি। গতিশীল অবস্থায় ভর বেড়ে যাবে। তাহলে এই অঙ্কটা শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তারপরে আসো ঘ। ঘ নাম্বারটা একটু জটিল। মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে? ভাই ঘনত্বের পরিবর্তনের অঙ্ক আগেও করছি তাই না? কি করতে হবে? আমাদেরকে রো এবং রো নটের মধ্যে তুলনা করতে হবে, তুলনা করতে হবে ঘনত্বের পরিবর্তন। তো আমরা কি জানি বলতো? গতিশীল অবস্থায় ঘনত্ব রো সব সময় স্থির ঘনত্ব রো নট থেকে বেশি হয়। এটাই আসবে, না আসলে কি তোমার অঙ্ক ভুল হয়েছে, আবার করতে হবে। গতিশীল ঘনত্ব সবসময় বেশি আসবে, ঠিক আছে, স্থির ঘনত্বের চেয়ে। কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের পরীক্ষায়, যে আমাদের প্রশ্নে দেখো কোনো ঘনত্বই দেওয়া নাই। প্রশ্নে কি দেওয়া আছে দেখো, গ্রহটি স্থির ব্যাস, স্থির ভর দেওয়া আছে এবং স্থির অবস্থায় ব্যাস দেওয়া আছে 14,200 কিলোমিটার। ব্যাস মানে কি? ডি। তাহলে ডি নট দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমাদের দেখো গ্রহটার ব্যাস দেওয়া আছে, ভাই গ্রহের ব্যাস দেওয়া থাকলে আমরা কিভাবে গ্রহের আয়তন বের করবো? কারণ ঘনত্ব মানে কি? এম বাই ভি। তাহলে ব্যাস থেকে আগে গ্রহের আয়তন বের করতে হবে। তাহলে গ্রহের আয়তন কি? গ্রহের আয়তন কি? এম বাই ভি। গ্রহের আয়তন কি? এম বাই ভি। সরি, গ্রহের ঘনত্ব কি? এম বাই ভি। আয়তন হচ্ছে ভি, হ্যাঁ, আর ঘনত্ব কি? এম বাই ভি। তো আমরা এই ভি বের করার জন্য আমাদেরকে ব্যাস ডি নটের সাহায্য নিতে হবে, ডি নটের সাহায্য নিতে হবে। তাহলে চলো আমরা দেখি। প্রথমে আমরা একটু জিনিসটা একটু গুছিয়ে নিই। দেখো, প্রথমে আমরা এই জিনিসটা একটু গুছিয়ে নিই। গ্রহ কি? গ্রহ একটা গোলাকার বস্তু তাই না? গ্রহ, গ্রহ কি? একটা গোলকার, গোলাকার বস্তু বা গোলক। তো গোলকের আয়তনের সূত্র কি? এগুলো তোমাদের লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য। গোলকের আয়তনের সূত্র কি? আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র কি? পাই বাই 4, সরি 4/3 পাই আর কিউব। এটা আমাদের মুখস্থ থাকে তাই না? 4/3 পাই আর কিউব, এটা আমাদের মুখস্থ থাকে। বাট আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা যদি এটাকে ব্যাসে যদি কনভার্ট করি, 4/3 পাই। আচ্ছা, এটা আবার মনে রাখো, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। মানে এইভাবে মনে রাখবা, ব্যাস ডি, 2 আর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক, ডি/2। তার মানে আমি আর এর জায়গায় ডি/2 বসাবো। তাহলে বসাও, আর এর জায়গায় ডি/2 বসাও, ডি/2 হোল কিউব। ঠিক আছে, আর এর জায়গায় ডি/2 বসালাম। তারপর হিসাব করো, 4/3 পাই ইন্টু ডি কিউব ডিভাইডেড বাই 2 কিউব মানে কি? 8। তাহলে দেখো 8 আর 4 যদি কাটো, উপরে কত থাকে? 1, নিচে কত? 2। তাহলে 2 3 দুগুণে কত? 6। তাহলে পাই বাই 6 ডি কিউব।
তো এই ফর্মুলাটা তোমরা এখন থেকে মুখস্থ রাখবা। আর যদি মুখস্থ না থাকে তাহলে ওই যে 4/3 πr কিউব ওখান থেকে এখানে আসবা। আরেকভাবে করা যায়, আমরা ব্যাস 14,200 না ধরে এটাকে ব্যাসার্ধে কনভার্ট করে ফেলবো। মানে ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক, ব্যাসের দ্বিগুণ, সরি ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক। তার মানে যদি ব্যাসার্ধ বলো তাহলে এটা হবে 14,200 ডিভাইডেড বাই 2, মানে 7,100 কিলোমিটার। তো আমি তোমাদেরকে এটা ব্যাসার্ধে কনভার্ট করে দেখাচ্ছি না, আমি এটাকে ব্যাস দিয়েই ম্যাথটা করে দিচ্ছি। তাহলে ব্যাস দিয়ে করতে গেলে আমাদেরকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, π/6d কিউব। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো এটা তোমরা সরাসরি মুখস্থ রাখবা, তাহলে এটা পরীক্ষার সময় এইভাবে ভাঙতে হবে না। আর যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা এই উপরের লাইন থেকে ভেঙে আসবা, যে আয়তন, গোলকের আয়তন 4/3 πr কিউব, ওখান থেকে আমরা ব্যাস কনভার্ট করলে পাই π/6d কিউব। ঠিক আছে, অথবা ব্যাসটাকে ব্যাসার্ধে কনভার্ট করে নিবা, 14,200 কে 2 দিয়ে ভাগ করে নিবা, 7,100 আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা ম্যাথে চলে যাই। এখন এখান থেকে অঙ্কটা করবা। ঠিক আছে, কি কি দেওয়া আছে দেখো। স্থির ভর দেওয়া আছে, দেখো দেওয়া আছে আমাদের, দেওয়া আছে স্থির ভর m0, দেওয়া আছে স্থির ভর m0 7.4 ইন্টু 10⁻28 কিলোগ্রাম। আমরা গরুর গ থেকে পেয়েছি গতিশীল ভর m 9.25 ইন্টু 10⁻8 কিলোগ্রাম। এটা আমরা কোত্থেকে পেয়েছি, এটা আমরা গ থেকে পেয়েছি, গ থেকে পেয়েছি। ঠিক আছে, তারপরে আসো, এরপরে আমাদের স্থির ব্যাস দেওয়া আছে d0 14,200 কিলোমিটার। ভাইয়া মিটারে নিতে হবে তাই না, তাহলে মিটারে নিলে কত হবে, 10³ দিয়ে গুণ করবো, 14,200 ইন্টু 10³ এত মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আর কি দেওয়া ছিল, আমাদের v/c, এটাও আমরা গ থেকে বের করে এনেছি 0.6, এটাও আমরা গ থেকে পাই, গ থেকে 0.6, v/c এর মান 0.6। তাহলে এই ভ্যালুগুলো আমরা জানি ভাইয়া। এখন আমাদেরকে ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে সেটা বের করতে বলছে। কি বলছে দেখো, বলছে মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন কিরূপ হবে, পরিবর্তনটা কিরূপ হবে। তাহলে আমরা রো আর রো নট বের করবো। ভাই আমাদের কাছে রো নট নাই, তাহলে আমরা প্রথমে রো নট বের করবো। তো রো নট মানে কি, রো নট মানে হচ্ছে m0 ডিভাইডেড বাই v0। তাহলে আমরা প্রথমে বের করব আমাদের স্থির অবস্থায় বা স্থির আয়তন, স্থির ঘনত্ব। আমরা প্রথমে বের করব স্থির ঘনত্ব, রো নট ইকুয়াল টু কি, m0 ডিভাইডেড বাই v0। মনে রাখবা এই ভি, এটা হচ্ছে ভেলোসিটির ভি, বেগ। আর এখন যে v0 লিখলাম সেটা কিন্তু আয়তন। ঠিক আছে, দুইটাই ভি দিয়ে প্রকাশ করা হয়, ভেলোসিটি এবং ভলিউম। তাহলে দেখো m0 লিখলাম, v0 কি জানি, জানি না, কিন্তু v0 এর সূত্র একটু আগে শিখে আসছি, π/6d কিউব। তাহলে π/6d0 কিউব। ঠিক আছে, মান বসিয়ে দিব। m0 কত, m0 7.4 ইন্টু 10⁻28 কিলোগ্রাম, π/6 d0 কত, d0 কত, d0 আমরা পেয়েছিলাম 14,200 কিলোমিটার। 14,200 ইন্টু 10³ এটা হচ্ছে d0, তার উপর আবার হোল কিউব। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম π/6d0 কিউব। এখন তোমরা এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, উপরে 7.4 ইন্টু 10⁻28, আর হরে তোমরা বসাবা π/6 ইন্টু ব্র্যাকেট দিবা 14,200 ইন্টু 10³, তারপর ব্র্যাকেট ক্লোজ করে তার উপর আবার হোল কিউব। তাহলে কত আসবে, আনসারটা আসবে 49.359। তাহলে 49.36 ইন্টু 10⁻6 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে গ্রহটার প্রকৃত ঘনত্ব বা স্থির অবস্থায় ঘনত্ব। এখন তোমরা কি বের করবা, এখন তোমরা বের করবা নভোচারীর নিকট গ্রহটির ঘনত্ব বা গতিশীল ঘনত্ব বের করবা। তাহলে নভোচারীর নিকট, নভোচারীর নিকট, নিকট গ্রহটির, গ্রহটির ঘনত্ব বের করবা, বা এটাকে আমরা কিভাবে বলতে পারি, গ্রহটির গতিশীল ঘনত্ব বের করব, গতিশীল ঘনত্ব বের করব। তাহলে গতিশীল ঘনত্ব রো ইকুয়াল টু কি, m/v। তো দেখো রো এর মান, m এর মান আমরা জানি, m এর মান আমরা কোত্থেকে শিখছি ভাইয়া, m এর মান আমরা পেয়েছি গরুর গ থেকে। কত পেয়েছি দেখো তো, গরুর গতে গ্রহটির ভর বের করতে বলছিল, গতিশীল ভর, এই যে 9.25 ইন্টু 10⁻28 কিলোগ্রাম, এটা হচ্ছে m এর মান। বাট কথা হচ্ছে আমরা কি ভি জানি, আমরা গ্রহটির গতিশীল আয়তন জানি না। গতিশীল আয়তন বের করতে গেলে আমাদের কি লাগবে, গ্রহটির গতিশীল ব্যাস লাগবে। ব্যাস কি বের করেছি, করি নাই। তাহলে চলো আগে এই পাশে আমি গ্রহটির গতিশীল ব্যাস বের করে ফেলি। তাহলে আমরা ফর্মুলা জানি না, L ইকুয়াল টু L0 ইন্টু √1 - v²/c²। তো এখানে L এর জায়গায় জাস্ট তুমি ডি বসিয়ে দাও, মানে দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে দৈর্ঘ্য সংকোচন। এই এই রকেটটা কোন বরাবর গতিশীল ছিল, ব্যাস বরাবর, তাহলে আমরা লিখবো ব্যাস সংকোচন, ডি ইকুয়াল টু d0
ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডি নট কত? ডি নট হচ্ছে 14,200 ইন্টু 10 কিউব, অথবা 14,200 কিলোমিটার রাখো, আগে কিলোমিটারে বের করে নাও, সমস্যা নেই। তাহলে 14,200 কিলোমিটার, কিলোমিটারে আসবে 1 মাইনাস ভি বাই সি কত? 0.6 হোল স্কোয়ার, 0.6 হোল স্কোয়ার। তাহলে সমান দিলে আমাদের আনসারটা কত আসবে? আমাদের আনসারটা আসবে, ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা আসবে, কোন বোর্ড ছিল এটা? এটা আমাদের কোন বোর্ড? এটা আমাদের কোন বোর্ডের প্রশ্ন? এটা ময়মনসিংহ বোর্ড 21 না? তাহলে আমাদের এটার আনসার আসবে, আমাদের 11.36। আচ্ছা, 11,360 আসবে। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করে দেখি ঠিক আছে কিনা। 14,200 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার, হ্যাঁ 11,360 কিলোমিটার আসবে। 11,360 কিলোমিটার। তো এখন মিটারে নিয়ে যাও, 10 কিউব দিয়ে গুণ দিয়ে দাও, 11,360 ইন্টু 10 কিউব মিটার। তাহলে গ্রহটির গতিশীল বেশ কিন্তু কমে গেছে। তাহলে এইটা এখন বসাবা তুমি ভি এর মানে। তাহলে সমান লিখবা এম, সমান দিয়ে লিখবা এম ডিভাইডেড বাই পাই বাই 6 ডি কিউব। এম কত? এম হচ্ছে গ থেকে পেয়েছি 9.25 ইন্টু 10⁻28 পাই বাই 6। ডি কোথ থেকে পেয়েছি? ডি পেয়েছি 11,360 ইন্টু 10 কিউব এবং তার উপর হোল কিউব। তাহলে হিসাব করলে আনসারটা কত আসবে দেখো, হিসাব করো, আনসারটা বের করো। আনসার আসবে আমাদের উপরে 9.25 ইন্টু 10⁻28 ডিভাইডেড বাই পাই বাই 6 ইন্টু ব্র্যাকেট 11,360 ইন্টু 10 কিউব, তার উপর আবার হোল কিউব। তাহলে আসবে 120.5, 120.5 ইন্টু 10⁻6 কেজি পার মিটার কিউব। তাহলে নভোচারীর নিকট গতিশীল ঘনত্ব কত আসবে? এত। তাহলে আমরা লিখবো রো কে রো থেকে বেশি আসছে, যেহেতু রো মানে গতিশীল ঘনত্ব বা নভোচারীর নিকট ঘনত্ব স্থির ঘনত্ব থেকে বেশি আসছে। তো চাইলে তোমরা এটা বিয়োগ করে দেখাইতে পারো, বিয়োগ ফল দেখাইতে পারো। এর আগে একটা অঙ্কে আমরা বিয়োগ করছিলাম না, দেখাইতে পারো। তাহলে আমরা এইভাবে লিখবো, সুতরাং ঘনত্বের পরিবর্তন কিরূপ হবে বলছে না? তাহলে ঘনত্বের পরিবর্তন আমাদের কি আসবে? ডেল রো। ঘনত্বের পরিবর্তন ডেল রো সমান আসবে রো মাইনাস রো নট। তাহলে কত আসবে? আসবে রো হচ্ছে 120.5 ইন্টু 10⁻6 মাইনাস রো নট আসছে আমাদের কত? 49.35 আসছিল, ইন্টু 49.36 ইন্টু 10⁻6। ঠিক আছে, তাহলে হিসাব করলে এটা কত আসবে? ইকুয়াল টু করো, এটা আসবে বিয়োগ 49.36 ইন্টু 10⁻6। এটার আনসারটা আসবে 71.15, 71.15 বা 1/4 ইন্টু 10⁻6 কেজি পার মিটার কিউব। তাহলে নভোচারীর নিকট গ্রহটার ঘনত্বের মনে হবে এত কেজি পার মিটার কিউব বেশি। ঠিক আছে, এত পরিমাণ বেশি মনে হবে। এটা আনসার কি আসছে? পজিটিভ আসছে। তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলছে? মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন কি রূপ হবে? বলবা যে মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন মনে হবে কি এতটুক বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ঘনত্ব এতটুক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2021। তাহলে আমি একটু অঙ্কটা একটু ছোট করে দেই স্ক্রিনটা, তাহলে তোমরা দেখতে সুবিধা হবে। দেখো, বেশ বড় অঙ্ক তাই না? গ দেখো 3 লাইনের অঙ্ক, বাট ঘতে দেখো আমরা কত কিছু করেছি। দেখছো কত কিছু করেছি আমরা, অনেক বড় অঙ্ক করলাম। তাহলে চলো 5 নাম্বার অঙ্কটা দেখে ফেলি। 5 নাম্বার অঙ্কটা দেখো, দেখো তো কুমিল্লা বোর্ড 2019, 5 নাম্বার ম্যাথটা দেখো, কুমিল্লা বোর্ড 2019। এই মানে এই আজকে যে পার্টটা করেছি এই পার্টে প্রত্যেকটা ম্যাথ বড় বড় ম্যাথ, এই জন্য আমি এই পার্টটাকে আলাদা রেখেছি। ঠিক আছে, কি বলছে? গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য বের করো, গতিশীল দৈর্ঘ্য এল বের করো। এটা ছোট অঙ্ক। কত বেগে গতিশীল? 0.9 বেগে। এবং বস্তুর লম্বা কতটুকু ছিল দেখো 1 মিটার। তাহলে এটা হচ্ছে এল নট এবং এটা হচ্ছে বি। এই দুইটা ভ্যালু থেকে আমরা এল বের করে ফেলতে পারবো, আর কোনো কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, চলো এই অঙ্কটা করে ফেলি। তাহলে কুমিল্লা বোর্ড 2019, এটা খুবই সহজ অঙ্ক। গরুর গ মোটামুটি সহজ থাকে, এটা আমরা শুধুমাত্র সূত্র বসিয়ে দিলেই হয়ে যায় অঙ্ক, তাই না? দেখো, কুমিল্লা 19 গ, আমরা বের করবো গতিশীল দৈর্ঘ্য এল, এল নট ইন্টু √1 - v² বাই c²। এল নট কত? 1 মিটার।
রুট ওভার 1 - কত বেগে গতিশীল ছিল? 0.9 c বেগে গতিশীল, তাই না? তাহলে ভি বাই সি এর মান 0.9, 0.9 হোল স্কয়ার। হিসাব করলে কত আসে? হিসাব করলে এটা আসবে 0.436 মিটার, কারণ কি দৈর্ঘ্য সংকোচন হবে 0.436 মিটার। শেষ, আনসার হয়ে গেছে। একটু দেওয়া আছে লিখে দিও, তাইলেই হবে। ঠিক আছে, দেওয়া আছে, মানগুলো লিখে দিও। তাহলে গতিশীল অবস্থায় আমাদের গতিশীল দৈর্ঘ্য, রকেটটির গতিশীল দৈর্ঘ্য কত? 0.436 মিটার। ওকে, তাহলে আসো, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। 0.436 মিটার। দেখো, গতিশীল বস্তুর ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে? হ্যাঁ, আমরা জানি গতিশীল বস্তুর ঘনত্ব অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ কি গতিশীল ঘনত্ব রো অবশ্যই স্থির ঘনত্ব রো নট থেকে বেশি হয়, এটা হতে বাধ্য। ঠিক আছে, তাহলে চলো দেখি 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে ঘনত্ব দেওয়া আছে, তার মানে আমাদের একটা কাজ হয়ে গেছে। রো নট দেওয়া আছে, স্থির ঘনত্ব দেওয়া আছে। আমরা জাস্ট কি করব? গতিশীল ঘনত্ব বের করে কম্পেয়ার করব, তুলনা করব। তাহলে গতিশীল ঘনত্ব অবশ্যই এই 1.8 × 10⁴ এটা থেকে বেশি আসবে। 1.8 × 10⁴ মানে কি? 10⁴ মানে হচ্ছে 10,000, তার মানে এটা হচ্ছে 18,000 কেজি পার মিটার কিউব। কোন একটা বস্তুর ঘনত্ব পৃথিবীতে 18,000 কেজি পার মিটার কিউব, তাহলে এটা অবশ্যই গতিশীল অবস্থায় ঘনত্ব 18,000 থেকে বেশি আসবে। ঠিক আছে, এই মান থেকে বেশি আসবে। তাহলে চলো এটা বের করি। এখন এটা কি বলেছে দেখো, বস্তুটির ঘনত্ব, একটি ধাতব বস্তুর ঘনত্ব বলেছে, তাই না? এখন কথা হচ্ছে এই বস্তুর প্রস্থ, উচ্চতা কোনো কিছু দেওয়া নাই, এই জন্য অঙ্কটা করতে আমাদেরকে বেশ বেগ পেতে হবে। যতটা সহজ ভাবছি ততটা সহজ না, কারণ কি এটা বলে দেয় না যে এটা ঘনক। এটা কিন্তু একবারও বলে নাই যে বস্তুটা ঘনক, একটা বলছে একটা ধাতব বস্তু। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা করতে একটু বেগ পেতে হবে, একটু ঝামেলা আছে অঙ্কটাতে। কি ঝামেলা? মানে খাস করে তুমি রো ইকুয়াল টু এম বাই ভি বসাই দিতে পারবা না, এম বাই ভি বসাই দিতে পারবা না। কারণ কি তুমি এমও জানো না, এম নটও জানো না। প্রশ্নে কোথাও কি বস্তুটার পৃথিবীতে ভর দেওয়া আছে? পৃথিবীতে বস্তুটার ভর দেওয়া আছে? বস্তুটা স্থির ভর দেওয়া আছে? নাই, পৃথিবীতে বস্তুটা স্থির ভর বা নিশ্চল ভর দেওয়া নাই। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা যতটা সহজে করতে পারবো ভাবছি, ততটা সহজে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে চলো অঙ্কটা কিভাবে করতে হবে দেখি। চলো দেখি অঙ্কটা আমরা কিভাবে করতে পারবো। তো আমরা উদ্দীপক থেকে পাই, হ্যাঁ, বস্তুর বেগ, বস্তুর বেগ কত? ভি ইকুয়াল টু 0.9 c, এটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি 0.9 c। ঠিক আছে, এখন আমরা ধরে নেই বস্তুর নিশ্চল ভর এম নট। ঠিক আছে, এবং গতিশীল ভর কত? এম। আচ্ছা, এখন আমরা উদ্দীপক থেকে আর কি কি পাই? বস্তুর স্থির ঘনত্ব, বস্তুর স্থির ঘনত্ব আমাদের উদ্দীপকে দেওয়া আছে রো নট কত? 1.8 × 10⁴ কেজি পার মিটার কিউব। বস্তুর স্থির ঘনত্ব দেওয়া আছে, এবং বস্তুর স্থির দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য দেওয়া আছে এল নট, 1 মিটার দেওয়া আছে। বাট বস্তুর প্রস্থ এবং উচ্চতা কিচ্ছু দেওয়া নাই। তো আমরা আমরা গ থেকে পেয়েছি, আমরা গ থেকে পেয়েছি, গ থেকে আমরা কি পেয়েছি? বস্তুর গতিশীল দৈর্ঘ্য এল 0.436 মিটার। তো আমরা ধরে নেই বস্তুর, এখন বস্তুটা কোন দিক বরাবর গতিশীল? দৈর্ঘ্য বরাবর। তাহলে কি প্রস্থ আর উচ্চতা চেঞ্জ হবে? না ভাইয়া, হবে না। তাহলে আমরা ধরে নিই, ধরি বস্তুর প্রস্থ, প্রস্থ হচ্ছে আমরা ধরে নিচ্ছি বি, এবং উচ্চতা, উচ্চতা আমরা ধরে নিচ্ছি সি। তাহলে স্থির অবস্থায় বস্তুর আয়তন কত? তাহলে দেখো, তাহলে সুতরাং বস্তুর স্থির অবস্থায় আয়তন ভি নট কত হবে? এল নট বিসি, এল নট বিসি। এল নট কত? 1, বিসি, বিসি তো জানি না, তার মানে স্থির অবস্থায় আয়তন কত? বিসি। একক কি? মিটার কিউব, একক হচ্ছে মিটার কিউব, কারণ 1 এর সাথে বিসি কে গুণ করলে বিসি থাকে। এবং বস্তুর গতিশীল অবস্থায় আয়তন ভি, এল বিসি। এল কত? গ থেকে পেয়েছি 0.436 বিসি, তাহলে এটা আসছে 0.436 মিটার কিউব। তাহলে আমরা বস্তুর স্থির অবস্থায় আয়তন এবং বস্তুর গতিশীল অবস্থায় আয়তন কিন্তু বের করে ফেললাম। এখন কথা হচ্ছে আমরা কি বস্তুর স্থির অবস্থায় ভর জানি? জানি না, কারণ নিশ্চল ভর জানি না। তাহলে আমরা গতিশীল ভর কিভাবে বের করব? তাহলে আমরা ধরে নেই যে বস্তুর স্থির ভর, স্থির ভর বা নিশ্চল ভর এম নট, নিশ্চল ভর এম নট। এখানেই টুইস্ট, যদি এটা জানতাম তাহলে অঙ্কটা খুব সহজ ছিল। আর বস্তুর গতিশীল বা চলমান ভর, গতিশীল বা চলমান ভর, এটা আমরা ধরে নিচ্ছি এম। এই দুইটা জিনিস আমরা ধরে নিলাম। তাহলে আমরা এদের একটা অনুপাত বের করি, চলো। তাহলে আমরা জানি এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই, এম নট ডিভাইডেড বাই √1 - v² / c²। দেখো এইভাবে করে আসতে হবে।
তার মানে আমরা এম বাই এম নট এর একটা অনুপাত বের করব। আমরা কি বের করব ভাই? আমরা এম বাই এম নট এর একটা অনুপাত বের করব, ঠিক আছে? অথবা আমরা এম ইকুয়াল টু কত এম নট সেটা বের করব। দেখো, বা এম ইকুয়াল টু এম নট জানি না, তাহলে এম নট আকারে রেখে দাও, রুট ওভার ওয়ান মাইনাস কত বেগে গতিশীল ছিল? 0.9 সি বেগে, তাহলে 0.9 হোল স্কোয়ার। হিসাব করলে আমাদের এম ইকুয়াল টু আসবে কত? সুতরাং এম ইকুয়াল টু বস্তুর গতিশীল ভর বস্তুর স্থির ভরের আমাদের কতটুকু আসবে হিসাব করলে আমাদের দেখা যায় এই মানটা আসবে এম নট, এম নট ডিভাইডেড বাই, এটা হচ্ছে 0.436, 0.436। তাহলে এম কত আসবে? তাহলে সুতরাং এম ইকুয়াল টু আমাদের কত আসতেছে বলো? এম ইকুয়াল টু আসতেছে আমাদের এম নট, এম নট মানে কি? ওয়ান এম নট, তার মানে উপরে ওয়ান, নিচে হচ্ছে 0.436, ভাগ করলে কত আসবে? 2.29, 2.29 এম নট। তার মানে বস্তুর গতিশীল ভর এম, নিশ্চল ভর এম নটের 2.29 গুণ বড়, বেশি, স্বাভাবিক বেশি হবে, এম বড় হবে, তাহলে এম বড় হয়েছে। তাহলে এখন আমাদের কি বলছে? ঘনত্বটা বাড়বে না কমবে? আমাদের কি বলেছে? ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে? ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে? তাহলে ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ঘনত্বের অনুপাত করতে হবে। তাহলে লিখো, তাহলে আমরা লিখবো সুতরাং বস্তুর, বস্তুর স্থির ঘনত্ব, বস্তুর স্থির ঘনত্ব, বস্তুর স্থির ঘনত্ব হচ্ছে রো নট ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই ভি নট। আর বস্তুর গতিশীল ঘনত্ব বা চলমান ঘনত্ব আমরা লিখতে পারি, গতিশীল ঘনত্ব বা চলমান ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি, এম বাই ভি। এখন এটাকে তোমরা 1 নং সমীকরণ দাও, এটাকে তোমরা 2 নং সমীকরণ দাও। এখন আমরা 1 আর 2 ভাগ করব। কেন এত কিছু করতে হচ্ছে? কারণ আমরা এম ও জানি না, এম নটও জানি না, শুধু তাদের অনুপাত জানি, তাই না? এই কারণে এই কাজটা করতে হচ্ছে। এখন আমরা 1 নং কে 2 নং দিয়ে ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের কি আসবে? এক হচ্ছে রো নট। আচ্ছা, এটা আমাদের জন্য একটু জটিল হয়ে যাবে, আমরা এক কাজ করি, 2 কে 1 দিয়ে ভাগ করি। কেন বলতো? কারণ আমরা জানি রো বড় আসবে, রো কি বড় সংখ্যা হবে, তাহলে এই কারণে 2 কে 1 দিয়ে ভাগ করি। তাহলে উপরে রো, নিচে হচ্ছে রো নট। তাহলে উপরে রো এর মান কি? এম বাই ভি, আর নিচে কি বসবে? রো নট, এম নট বাই ভি নট। ঠিক আছে? মানে উল্টা করলেও হবে, 1 কে 2 দিয়ে ভাগ করলেও হবে, সেক্ষেত্রে ম্যাথটা তোমাদের জন্য একটু জটিল হয়ে যেতে পারে। এই জন্য ভাইয়া আমি তো অলরেডি জানি যে রো বড় হবে, এই কারণে 2 কে 1 দিয়ে ভাগ করলাম, বড়কে ছোট দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো, বা রো ডিভাইডেড বাই রো নট সমান এম বাই ভি, গুণ দিয়ে দিলে উল্টে যাবে ভি নট বাই এম নট। ঠিক আছে? তাহলে বা রো বাই রো নট সমান, এখন মান বসাবো। হ্যাঁ, মান কোথায় পাবো? দেখো এম কত, এই যে এখানে আছে, দেখো এম কত? 2.29 এম নট। তাহলে এম এর জায়গায় আমরা কত বসাবো? 2.29 এম নট বসাবো। ঠিক আছে? ইনটু, ইনটু ভি নট কত ভাইয়া? ভি নট কত? চলো দেখি, উপরে যাই। ভি নট কত বের করে রেখেছি কিন্তু, এই যে দেখো ভি নট, ভি নট কত? ভিসি, ভি নট হচ্ছে বিসি। ঠিক আছে? তাহলে ভি নটের জায়গায় কি বসাবো? বিসি বসাবো। আর ওই যে নিচে ভি থাকবে, ভি এর জায়গায় 0.436 বিসি বসাবো। ঠিক আছে? তাহলে ভি নটের জায়গায় আমরা বসাবো বিসি, আর নিচে যে ভি আছে এখানে কত বসাবো? 0.436 বিসি, বিসি বিসি কাটা যাবে, এখানে এম নট বসাবো, এম নট এম নট কাটা যাবে। তাহলে আমরা লিখবো রো বাই রো নট ইকুয়াল টু, দেখো এম নট কাটা, এম নট এম নট কাটা, বিসি বিসি কাটা, তাহলে কত থাকছে আমাদের? শুধু সংখ্যাগুলো থাকতেছে, 2.29 ডিভাইডেড বাই 0.436। তাহলে আমরা লিখবো বা রো ডিভাইডেড বাই রো নট ইকুয়াল টু, ভাগ করে দাও, 2.29 ভাগ 0.436, ভাগফলটা আসবে 5.26, 5.26 আসবে। তাহলে রো বের করো। সুতরাং রো ইকুয়াল টু 5.26 রো নট। এখন বলো আমাকে, রো নট জানো কি জানো না? ভাইয়া জানি, উদ্দীপকে দেওয়া আছে, এই যে 1.8 ইন্টু 10⁴। তাহলে বসিয়ে দাও, 5.26 ইন্টু 1.8 ইন্টু 10⁴, এত কেজি পার মিটার কিউব। তাহলে রো কত পাচ্ছ? এটাকে গুণ করে দাও, ইন্টু 1.8 ইন্টু 10⁴, এটা আসবে 94,688.99। তাহলে 94,689 লিখতে পারি কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে দেখো কিভাবে আমরা রো বের করে নিয়ে আসছি, দেখছো? অনেক কিছু করে আমরা রো বের করে নিয়ে আসছি। চলো তো একবার একটু দেখিয়ে নিয়ে আসি কিভাবে করলাম ম্যাথটা। এই যে দেখো, এখান থেকে শুরু হয়েছে। এই ম্যাথ গুলা বড়, টাইম বলবো, এই ম্যাথ গুলো 2 বার 3 বার করে দেখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু পরীক্ষায় আনসার করতে হবে। তোমাকে সব মাথায় রাখতে হবে, মাথায় রেখে আনসার করতে হবে।
ঠিক আছে, এই যে দেখো এইভাবে করেছি আমরা ম্যাথ, পুরো ডিটেলসে ম্যাথ করা আছে। প্রথমবার যদি না বোঝো ভাইয়া ক্লাসটা আরেকবার দেখে নিবা, দুইবার দেখে ম্যাথটা কিন্তু করতে হবে, স্কিপ করো না, কারণ এই অধ্যায় থেকে আনসার করতেই হবে তোমাদের, ঠিক আছে, চেষ্টা করবা। তাহলে আমি কি বলছি কি, ঘনত্ব বাড়বে না কমবে? আমরা দেখতে পাচ্ছি যেহেতু রো আমাদের রো নট থেকে কি আসছে, বেশি আসছে, রো রো নট থেকে বেশি আসছে। কিভাবে বেশি আসছে বুঝি নাই ভাইয়া, তাহলে এক কাজ করো, এই যে 94,689 এটাকে তুমি যদি মানে কি করো, টু দি পাওয়ার 4 এ নিয়ে যাও, তাহলে এটা কিন্তু হবে 9.47 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি পার মিটার কিউব আসছে। তাহলে দেখো আমাদের রো নট কত ছিল, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা কত 9.4, তাহলে 1 থেকে কি 9 বড়, তার মানে রো নট থেকে বেশি। তাহলে বলবা সুতরাং ঘনত্বের পরিবর্তন, ঘনত্বের পরিবর্তন, ঘনত্বের পরিবর্তন কি আসবে, ডেল রো, ডেল রো ইকুয়াল টু আসবে রো মাইনাস রো নট। তাহলে বিয়োগ করে দাও, এটা হচ্ছে আমাদের 9.47 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইনাস রো নট কত ছিল, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি এটা যদি হিসাব করি কত আসবে দেখো, আমাদের এটা আসবে 76.69, 76.69 ইন্টু 10 কিউব আসবে, এত কেজি পার মিটার কিউব আসবে। তাহলে পজিটিভ আনসার আসছে, অর্থাৎ ঘনত্বের পরিবর্তন হিসেবে আমরা কি লিখবো, আমরা প্রশ্নের উত্তরটা লিখবো এইভাবে, গতিশীল বস্তুটির ঘনত্ব আমাদের এই পরিমাণ মানে 76.69 ইন্টু 10 কিউব কিলোগ্রাম পার মিটার কিউব বৃদ্ধি পাবে। এটা মানে কি জানো, এটা মানে কিন্তু 76,690, কারণ 10 কিউব মানে কি 1000, তাহলে এত কেজি পার মিটার কিউব বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আনসার করা শেষ। তাহলে দেখো বেশ বড় একটা অঙ্ক ছিল, কিন্তু পরীক্ষার হলে এরকম অঙ্ক আসতেই পারে, কারণ কি এটা কোন বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ডে 19-এ আসছিল। তো কুমিল্লা বোর্ডে 19-এ আসলে 24 সালে যদি কুমিল্লা বোর্ডে চলে আসে, তাহলে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, ঘনত্বের পরিবর্তনে এই ম্যাথটা কিন্তু বাসায় ভালো করে প্র্যাকটিস করে দেখো, তারপরে আসো 6 নাম্বার ম্যাথ, সেকেন্ড লাস্ট, তারপর আর একটা ম্যাথ থাকবে। ঠিক আছে, সেকেন্ড লাস্ট ম্যাথ আসুন, বরিশাল বোর্ড 2019। এই ম্যাথটা আমাদের তুলনামূলকভাবে ছোট, এতক্ষণ যতগুলো ম্যাথ করেছি তার তুলনায়। বলেছে দ্বিতীয় ইলেকট্রনটির গতিশীল ভর কত। হ্যাঁ, গতিশীল ভর বের করতে বলেছে, অর্থাৎ আমাদেরকে এম বের করতে বলেছে। তাহলে অবশ্যই আমাদের উদ্দীপকে ভি দেওয়া আছে, মানে বেগ দেওয়া আছে, এবং এম নট দেওয়া আছে। এম নট তো সহজ, ইলেকট্রনের স্থির ভর কত মুখস্থ না, এই যে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার - 31 কিলোগ্রাম। পরীক্ষায় না দিলেও এটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে এম নট। এবং কোন পরমাণু দুটি ইলেকট্রনের বেগ যথাক্রমে 0.9 সি এবং 0.99 সি, আমাকে বলছে দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর বের করতে, তাহলে আমাদের এই বেগটা লাগবে 0.99 সি, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনের বেগ। তাহলে চলো অঙ্ক করে ফেলি, দুইটা মান তো পেয়ে গেলাম, এটা দ্বিতীয় ইলেকট্রনের বেগ। তাহলে দেখো কোন বোর্ড, বরিশাল 2019, দেখো বরিশাল 19 গ, কি বলেছে, আমাদেরকে বলেছে, আমরা এখানে একটু দেওয়া আছে গুলা লিখে ফেলি, আমাদেরকে বলেছে দ্বিতীয় ইলেকট্রনের জন্য বের করতে। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের স্থির ভর এম নট কত, ইলেকট্রনের ভর স্থির ভর হচ্ছে মুখস্থ 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার - 31 কেজি, এবং দ্বিতীয় ইলেকট্রনের বেগ কত দেওয়া আছে, ভি কত 0.99 সি। তাহলে ভি বাই সি কত পাবো, ভি বাই সি 0.99। ঠিক আছে, ভি বাই সি 0.99। আমাদের বের করতে হবে কি, দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর এম বের করতে হবে, এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা যদি হিসেব করি তাহলে দেখো তো কত আসে, এম নট কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার - 31 √1 মাইনাস 0.99 হোল স্কোয়ার, 1 মাইনাস 0.99 হোল স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে কত আসে, এটা হিসাব করলে তোমাদের আনসার আসবে 6.45, আনসার কিন্তু বাড়বে, 6.45 ইন্টু 10 টু দি পাওয়ার - 30। আনসার কিন্তু বেড়েছে, কেন বলতো, মাইনাসের ক্ষেত্রে 31, -31 ছোট মান, -30 কিন্তু বড় মান। ঠিক আছে, তো এটা কিন্তু বেড়েছে, এটা আশা করি সবাই জানো যে ইনভার্সের ক্ষেত্রে মান যত বড় হয় আসলে সেটা ছোট। মানে আমরা যদি বলি 10 টু দি পাওয়ার - 3 আর 10 টু দি পাওয়ার - 4 এর মধ্যে কে বড়, হ্যাঁ 10 টু দি পাওয়ার - 3 বড়। ঠিক আছে, আর উল্টা 10 কিউব আর 10 টু দি পাওয়ার 4 এর মধ্যে কে বড়, ভাই এইখানে 10 টু দি পাওয়ার 4 বড়। ঠিক আছে, তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো, এতটুক যদি বোঝা হয়ে থাকে, এতটুক যদি তোমরা যদি বুঝে ফেলে থাকো, তাহলে আসো আমরা আমাদের পরের ম্যাথে যাই।
আমাদের পরের ম্যাথে আমাদেরকে কি বলেছে দেখো, বলেছে উদ্দীপকের কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে। তাহলে দুইটা ইলেকট্রনের জন্য আমাকে কি করতে হবে, আপেক্ষিক গতিশক্তি বের করতে হবে। আপেক্ষিক গতিশক্তি বলছে, আপেক্ষিক গতিশক্তি ভাইয়া, আপেক্ষিক গতিশক্তি বলছে। গতিশক্তি মানে কি, ইকে, ইকে মানে কি এম মাইনাস এম নট সি স্কোয়ার। ভাই এখানে কিন্তু গতিশক্তি বলে দিয়েছে, গতিশক্তি। তাহলে এখানে কিন্তু টোটাল এনার্জি বের করলে হবে না, এখানে গতিশক্তি বের করতে হবে। গতিশক্তির সূত্র কি ছিল মনে আছে, বেসিকে পড়িয়েছিলাম প্রথম পার্টে। ইকে সমান ই টোটাল মাইনাস ই পটেনশিয়াল। তাহলে ই টোটাল কত, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ওই ওখান থেকে আসবে ইকে সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুইটা ইলেকট্রন। তাহলে আমরা প্রথমে প্রথম ইলেকট্রনের জন্য আমরা আপেক্ষিক গতিশক্তি বের করে ফেলি। দেখো, প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি আমরা বের করে ফেলি। চলো আমি এখানে টেনে দেই যাতে করে দুইটা আমি একসাথে দেখাতে পারি তোমাদের। আসো প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য, ঠিক আছে, প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য আপেক্ষিক গতিশক্তি লাগবে, মানে আমাদের ইকে লাগবে। ইকে ওয়ান লিখতে পারি প্রথম ইলেকট্রন যেহেতু। ইকে ওয়ান সমান কি এম মাইনাস এম নট সি স্কোয়ার। ভাই এম নট জানি, দুইটা ইলেকট্রনের এম নট কত, 9.1 ইন্টু 10⁻⁻³ কেজি। বাট আমরা গরুর গতে দ্বিতীয় ইলেকট্রনের এম বের করেছি, দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর বের করেছি, প্রথম ইলেকট্রনের গতিশীল ভর কিন্তু বের করি নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম ইলেকট্রনের গতিশীল ভর বের করতে হবে। তাহলে আমাদের কাজ প্রথম ইলেকট্রনের গতিশীল ভর বের করা। তাহলে লিখে নাও, আমরা জানি m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² বাই c²। তাহলে এখান থেকে m নট কত, 9.1 ইন্টু 10⁻⁻31 ডিভাইডেড বাই রুট ওভার 1 - হ্যাঁ প্রথম ইলেকট্রনের বেগ কত ছিল, 0.90c, মানে 0.9, 0.9। তার মানে প্রথম ইলেকট্রনের বেগ ছিল 0.9, v/c এর মান কত, 0.9 হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা যদি লিখি, আহ 1 মিনিট, আচ্ছা তাহলে দেখো, তারপর আমরা কি করব, ইকুয়াল টু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে আমাদের আসবে প্রথম ইলেকট্রনের ভর আসবে 2.09 ইন্টু 10⁻30 কেজি। এটা হচ্ছে প্রথম ইলেকট্রনের গতিশীল ভর। তাহলে এখন আমরা প্রথম ইলেকট্রনের গতিশক্তি বের করতে পারবো। তাহলে সুতরাং প্রথম ইলেকট্রনের গতিশক্তি ইকে ওয়ান সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার। ঠিক আছে, এম কত, 2.09। আচ্ছা এই জায়গায় হয়তো জায়গা নিবে না, আমি একটু আরো এই পাশ থেকে লিখি, সমান বা, আচ্ছা বা, ইকে ওয়ান, ইকে ওয়ান সমান এম কত, এম হচ্ছে 2.09 ইন্টু 10⁻⁻30। এম নট কত, এম নট হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু ইন্টু সি স্কোয়ার কত, সি স্কোয়ার সি কত, 3 ইন্টু 10⁸ হোল স্কয়ার। তো এটা যদি হিসাব করো তাহলে তোমরা প্রথম ইলেকট্রনের গতিশক্তি পেয়ে যাবে। তাহলে প্রথম ইলেকট্রনের গতিশক্তি আসবে 1.06, হিসাব করলে আসবে 1.06 ইন্টু 10⁻⁻13 জুল, 1.06 ইন্টু 10⁻⁻13 জুল। ঠিক আছে, প্রথম ইলেকট্রনের গতিশক্তি পেয়ে গেছে। চাইলে কিন্তু তোমরা এটাকে ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করতে পারো, বাট ভাই এখন দেখাচ্ছি না, ওটা আমরা অধ্যায় 9-এ পড়বো, নিউক্লিয়ার পরমাণু বিজ্ঞান, নিউক্লিয়ার পরমাণুতে পড়বো আর কি, হ্যাঁ নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানে পড়বো। আচ্ছা এখন আসো দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা গতিশক্তি, আপেক্ষিক গতিশক্তি বের করি। তাহলে চলো বের করি, এখানে লিখবো দ্বিতীয় ইলেকট্রনের জন্য, দ্বিতীয় ইলেকট্রনের জন্য, হ্যাঁ দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমাদের এম বের করা আছে। তার মানে দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা সরাসরি এই ফর্মুলায় বের বসিয়ে দিব। মানে দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমাদের অত বড় অঙ্ক করতে হবে না, কারণ এম তো জানি, কোত্থেকে জানি, এই যে দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক, দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর 6.45 ইন্টু 10⁻⁻30 কেজি। তাহলে এইটাই বসিয়ে দিব। তাহলে আমরা লিখবো সমান 6.45 ইন্টু 10⁻⁻33 মাইনাস 30, তারপর মাইনাস এম নট কত, 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু, মানে পাশাপাশি হবে, আমার তো এখানে জায়গা নাই তাই নিচে লিখলাম, সি এর মান 3.3 ইন্টু 10⁸ হোল স্কয়ার। তাহলে দ্বিতীয় পদার্থের বা দ্বিতীয় ইলেকট্রনের আমাদের যে গতিশক্তি, আপেক্ষিক গতিশক্তি, সেটা আসবে 4.99 ইন্টু 10⁻⁻13 জুল। এখন আমাদেরকে বলছে দুটি ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে, তার মানে আমরা তুলনা করব।
তাহলে দেখো দ্বিতীয় আসছে 4.99 ইন্টু 10⁻13 -13। প্রথমটাও দেখো -13, কিন্তু প্রথমটা হচ্ছে 1.06। তাহলে ভাইয়া কে বড়, 1.06 বড় নাকি 4.99 বড়? ভাইয়া 4.99 বড়। তাহলে আমরা এখানে লিখবো লিখবো কি, যেহেতু ইকে 2 বেশি আসছে ইকে 1 থেকে, কারণ ইকে 2 কত 4.99 আর ইকে 1 কত 1.06। তার মানে আমরা এখানে কমেন্ট করে দিব দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি। দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি। ঠিক আছে, দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আমি একটু ছোট করে দেই তোমাদের জন্য, যাতে করে তোমরা দেখতে পারো, দেখতে যাতে সুবিধা হয়। দেখো এই যে বরিশাল বোর্ড 19, ঠিক আছে, বরিশাল বোর্ড 19 প্রথম অঙ্ক ছিল দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর। দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর বের করেছি। পরের অঙ্ক বলেছে প্রথম আর দ্বিতীয় এই দুইটা ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি কার বেশি হবে। তো আমরা প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বের করেছি, তারপর আমরা দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বের করেছি এবং তুলনা করে দেখেছি ইকে 2 বেশি, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে। ওকে, তো আমাদের একদম লাস্ট ম্যাথে চলে আসছে আমাদের এই পার্টে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। সেম ম্যাথ, সেম ম্যাথ, সেম ম্যাথ এটা, ঠিক আছে। এটা এত ডিটেলস আমি এত বোঝাবো না, আমি জাস্ট করে দিই। হ্যাঁ, এই দেখো সেম ম্যাথ। প্রথম বলছে প্রথম ইলেকট্রনের গতিশীল ভর কত, এম। তাহলে প্রথম ইলেকট্রনের বেগ কত, এইটা। এবং প্রথম ইলেকট্রনের নিশ্চল ভর এম নট দেওয়া আছে, তাহলে বেগ দেওয়া আছে, এম নট দেওয়া আছে, বের করে ফেলতে পারবো। চলো বের করে ফেলি। মানে সেম, এটা একদম সেম ম্যাথ। কোনটা সেম, এই মাত্র যেটা করলাম, ঠিক আছে। এই মাত্র কোনটা করলাম, বরিশাল 2019, বরিশাল 2019 মতো, ঠিক আছে। আমাদের চট্টগ্রাম 17 আর বরিশাল 19 সেম ম্যাথ, একদম সেম। তাহলে চলো চট্টগ্রাম 17, চট্টগ্রাম 17 করে ফেলি। দেখো আজকের এই পার্টের লাস্ট ম্যাথ, আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, ফটো তড়িৎ ক্রিয়াও ইনশাল্লাহ আমি তোমাদেরকে আজকে রাতে হয়তো বা বসবো। এখন তো দিনের বেলা আজকে ক্লাস নিচ্ছি, আজকে 10 তারিখ। তো 10 তারিখ রাতে ইনশাল্লাহ ফটো তড়িৎ ক্রিয়া নিয়ে বসবো এবং তোমাদেরকে আজকে রাতে ইনশাল্লাহ ফটো তড়িৎ ক্রিয়ার পার্টটাও দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের পুরো অধ্যায় 4টা পার্টে কিন্তু আমাদের পুরো অধ্যায়ের সিকিউটা শেষ হয়ে গেল। ঠিক আছে, আজ এই অঙ্কটা করলে 24টা অঙ্ক করা হবে। আমি তোমাদেরকে এই পর্যন্ত 24টা সিকিউ সলভ করাইছি। মানে টেস্ট পেপারে এতগুলা সিকিউ থাকেও না, বা এতগুলা সিকিউ তোমাদের করাই দিচ্ছি একটা অধ্যায় থেকে। ফটো ইলেকট্রিক মানে ফটো তড়িৎ ক্রিয়া থেকেও আমি তোমাদেরকে প্রায় 7-8টা সিকিউ করিয়ে দিব। তার মানে 30+ সিকিউ করিয়ে দিচ্ছি একটা অধ্যায় থেকে। ঠিক আছে, তো এটা বুঝছো, এইগুলা করলেই চলবে, এর বাইরে করার দরকার নেই। ইনশাল্লাহ এগুলা করলেই পারবা, বুঝে বুঝে করো, মুখস্থ না, বুঝে বুঝে, তাহলে পারবা পরীক্ষায় মিলিয়ে আসতে পারবা। কি বলছে, প্রথম ইলেকট্রনের গতিশক্তি, সরি প্রথম ইলেকট্রনের গতিশীল ভর এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² / c²। ভি কত, 0.866, তাই না, 0.866। আর এম নট কত, ইলেকট্রনের নিশ্চল ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি, 10⁻31 কেজি। রুট ওভার 1 - 0.8, কত ছিল, 0.866 হোল স্কয়ার। তো হিসাব করলে কত আসবে, চলো হিসাব করি, ক্যালকুলেটর নিয়ে বসো তোমরা। হিসাব করলে এটার আনসার আসবে 1.82, বেশি আসবে অবশ্যই, গতিশীল ভর বেশি আসে। ঠিক আছে, 1.82 ইন্টু 10⁻30 কেজি আসবে। আনসার আসবে এত, 1.82 ইন্টু 10⁻30 কেজি আসবে। তাহলে আমাদের গরুর গ শেষ। হতে কি বলছে, প্রথম ইলেকট্রনের আপেক্ষিকতার গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, এটা প্রমাণ করতে বলছে। তার মানে ইকে 1 বের করবা, ইকে 2 বের করবা, এবং কি বলছে, প্রথমটার কম হবে, তার মানে ইকে 2 বেশি হবে, ইকে 2 বেশি হবে। ঠিক আছে, তাহলে সেম আগের অঙ্কটাই করবা। তাহলে চলো প্রথমে আমরা প্রথম ইলেকট্রনের গতিশক্তি বের করি, আপেক্ষিক গতিশক্তি বের করি। ঘ, আমি এটাকেও দুইটা পার্টে ভাগ করে নিই, দুইটা পার্টে ভাগ করে নিই। এই পার্টে আমি প্রথম পার্টে আমি করবো প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য আপেক্ষিক গতিশক্তি বের করবো। এখন প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বের করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এর আগের অঙ্কটাতে দ্বিতীয়টা সহজ ছিল, তাই না, কারণ দ্বিতীয়টার গতিশীল ভর আগে বের করছিলাম গরুর গতে। আর এই অঙ্কটাতে চট্টগ্রাম বোর্ড 17-তে কিন্তু আমরা প্রথম ইলেকট্রনের গতিশীল ভর বের করেছি গরুর গতে। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য আপেক্ষিক গতিশক্তি ইকে 1 সমান কত, m - m0 c²। তো এম কত, এম কিন্তু আমরা গরুর গতে পেয়েছি, এই যে দেখো গরুর গতে পেয়েছি 1.82, 1.82 ইন্টু 10⁻30 কেজি। ঠিক আছে, 1.82 ইন্টু 10⁻30 কেজি। এই যে এটা কিন্তু প্রথম ইলেকট্রনের গতিশক্তি। ঠিক আছে, প্রথম ইলেকট্রনের ভর, গতিশীল ভর।
তাহলে এটা বসাবো 1.82 ইন্টু 10⁻30 মাইনাস এম নট কত 9.1 ইন্টু 10⁻31 ইন্টু সি কত 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। হিসাব করলে দেখো প্রথম ইলেকট্রনের গতিশক্তি চলে আসছে, আপেক্ষিক গতিশক্তি। প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি কত আসবে? প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি দেখো তো কত আসে, বের করো। 1.82, আচ্ছা ব্র্যাকেট দিবা, 1.82 ইন্টু 10⁻30, তারপর আবার মাইনাস 9.1 ইন্টু 10⁻31, তারপর কি ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার ইন্টু, আবার ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু 10⁸, ব্র্যাকেট ক্লোজ করবা, তার উপর আবার হোল স্কোয়ার। মান আসবে 8.19 ইন্টু 10⁻14 জুল। তাহলে প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি পেলাম 8.19 ইন্টু 10⁻14, ঠিক আছে, 10⁻14 জুল, -14 জুল, ঠিক আছে। এখন আসো দ্বিতীয় ইলেকট্রনের জন্য আপেক্ষিক গতিশক্তি বের করি। দ্বিতীয় ইলেকট্রনের জন্য অন্য কালি দিয়ে করি। দেখো দ্বিতীয় ইলেকট্রনের জন্য ভাই দ্বিতীয় ইলেকট্রনের জন্য এম জানি না, তাহলে আগে এম বের করে নাও। দ্বিতীয় ইলেকট্রনের জন্য গতিশীল ভর এম বের করে নাও। এম কত আসবে? এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম নট কত? হ্যাঁ এম নট হচ্ছে আমাদের ইলেকট্রনের নিশ্চল ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবং এম কি আসবে? অবশ্যই এটা থেকে বেশি আসবে, তাই না? কারণ গতিশীল ভর বেশি হয়, এম নট থেকে বড় হয়। 1 মাইনাস ভাইয়া ভি বাই সি কত আসবে দেখো তো। ভি বাই সি দ্বিতীয়টা 0.99 সি বেগে গতিশীল, তাহলে ভি বাই সি আসবে আমাদের 0.99 হোল স্কোয়ার, 0.99 হোল স্কোয়ার আসবে, ঠিক আছে, 0.99 হোল স্কোয়ার আসবে। তাহলে আমরা যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে এটা আনসার কত আসবে? দ্বিতীয়টার আনসার কত আসা উচিত? দ্বিতীয়টার আনসার আসবে আমাদের 6.45 ইন্টু 10⁻30 কেজি, 10⁻30 কেজি। তাহলে দ্বিতীয় পদার্থের বা দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বের করবো। তাহলে এই একটা ম্যাথ করে কিন্তু ওই যে আমাদের যে গতিশক্তি যে কনসেপ্ট, পুরো কনসেপ্ট কিন্তু এই দুইটা ম্যাথ করে আমরা বুঝে ফেললাম। কোন কোন বোর্ড? দিনাজপুর 2019 আর চট্টগ্রাম 2017। তাহলে আমরা লিখবো দ্বিতীয় ইলেকট্রনের জন্য আপেক্ষিক গতিশক্তি ইকে2 সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে এম এর মান লিখো 6.45 ইন্টু 10⁻30 মাইনাস এম নট কত 9.1 ইন্টু 10⁻31, 10⁻31 ইন্টু সি এর মান বসাও 3 ইন্টু 10⁸ এবং হোল স্কোয়ার, সি স্কোয়ার, তাই না, হোল স্কোয়ার। তাহলে এটা কত আসবে দেখো, 6.45 ইন্টু 10⁻30, তাই না? তাহলে এটা আনসার আসবে আমাদের 4.986, তার মানে 4.99 বলতে পারি, ইন্টু 10⁻30 এত জুল। তো এখন বলো কে বড়? এটা হচ্ছে প্রথম যে ইলেকট্রনটা ছিল সেটার আপেক্ষিক গতিশক্তি ছিল 10⁻14 বোঝো, আর দ্বিতীয়টা কত 10⁻13। তবে ইনভার্সের ক্ষেত্রে যার মান ছোট সে বড়, তার মানে দ্বিতীয়টা বড়, -13 কিন্তু বড়, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যেহেতু ইকে টু ইকে1 থেকে বড়। আমাদের প্রশ্নেও এইটাই বলছে। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে প্রথম ইলেকট্রনের আপেক্ষিকতার গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম। আমরাও দেখলাম ইকে1 কম, তাই না? এই যে দেখো ইকে1 ইকে2 থেকে কম, ইকে1 কম, তো আমরাও দেখো এটাই বের করছি, ইকে1 কম। তো মন্তব্য লিখে দিবা, গাণিতিক ভাবে যাচাই করা হবে। মন্তব্য লিখে দিবা যে হ্যাঁ, প্রথম ইলেকট্রনের গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তির চেয়ে কম। এটা আমরা গাণিতিক ভাবে যাচাই করলাম বা গাণিতিক ভাবে বিশ্লেষণ করলাম। তো এই ম্যাথটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এবং আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট লেগেছে আমাদের এই 7টা সিকিউ সলভ করতে। আমি কিন্তু তোমাদেরকে যেগুলো জটিল সিকিউ আছে, মানে আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অনেক বড় বড় সিকিউ, তোমরা দেখতেই পেরেছো। তাহলে এই জটিল সিকিউ গুলো কিন্তু করে দিলাম। তো এটলিস্ট আমাদের অলরেডি 3টা পার্ট হয়ে গেছে। 3 পার্ট আমি তোমাদেরকে টোটাল 24টা সিকিউ করে দিয়েছি। এই 24টা সিকিউ থেকে আশা করছি ইনশাল্লাহ একটা সিকিউ কমন পাবা। এর বাইরে আরো 7 থেকে 8টা সিকিউ করাবো, যেটা হচ্ছে আমাদের ফটো তড়িৎ ক্রিয়া। তো সেখান থেকেও সিকিউ আসার সম্ভাবনা থাকে। তো এই অধ্যায়ে কিন্তু আমাদের সিকিউ এইভাবে আসবে, ঠিক আছে, এই ধরনের সিকিউ আমাদের আসবে, ঠিক আছে। ওকে, তাহলে
এতটুকু যদি বুঝে থাকো তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।